ভাই ফার্স্ট প্রাইজ কিন্তু আপনিই পাইছেন, আসা যাওয়ার কক্সবাজারের টিকিট। হাই দি আমি তো আজকে ভাবছিলাম যে ডিভিসিতে ফোন দিব। এই তালেব ভাই, এই তালেব ভাই, অবিনাশ দা, বিয়ান ভাই কিন্তু ঘুরেও চলে আসছে মনে হয়। আর জয়েন করছি। মেন্টো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? আপনি তো ঢুকতে পেরেছেন স্যার? হ্যাঁ ঢুকতে পারছি, স্টার্ট করে দাও। Assalamu alaikum, my dear friends. We have already read 10 minutes late. We want to start our class immediately. সবাই ভালো আছেন? জি স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। ক্লাস শুরু করে দেই। জি স্যার। অলরেডি ক্লাস শুরু করেছি। ঢুকতে পারতেছিলাম না, নেটের প্রবলেম হচ্ছিল, অনেকক্ষণ পরে আর ঢুকতে পারছি। আমরা গত ক্লাসে আমরা যে আলোচনা করছিলাম, আসমানে হামি যায়, আসমানে দৌড় পড়ে যায়, হ্যাঁ আসমানে জোর পড়ে যায়। তুই আগে করবে না, আমরা দেখি না। আমি বুঝি না গেলাম। গত ক্লাসে লেকচারগুলো গত ক্লাসে শীটগুলো বাসায় দেখছেন? সবটা 3 2 হ্যালো ভাই, কে জানি লুডো খেলতেছেন, একটু মিউট করে লুডো খেলেন। গত ক্লাসে আমরা যে আলোচনা করছিলাম, এগুলো কি বাসায় দেখছেন? স্ক্রিন শেয়ারিং হচ্ছে। দেখা যাচ্ছে কিছু? দেখা যায়। গতকালকে আমরা কি আলোচনা করছি, একজন ভাই একটু রিভিউ করেন তো। হ্যাঁ বলেন। সিভিল ল এন্ড ক্রিমিনাল ল, ডিফারেন্স বিটুইন সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। Civil law and criminal law. Difference between civil law and criminal law. সবাই মিউট করে রাখেন, হ্যাঁ, কেউ আনমিউট করবেন না। যিনি কথা বলেন উনি শুধু মিউট করে, একজনে কি করে বলেন। প্রথম হচ্ছে আমরা সিভিল ল, ক্রিমিনাল ল, and difference between civil law and criminal law. What do you mean by civil law and criminal law? একটু সংক্ষিপ্ত করে বলেন। Civil law deal with the dispute between individual organization or between the two in which compensation is awarded to the victim.
ক্রিমিনাল ল Criminal law is the body of law that deal with crime and the legal punishment of criminal offenses. আরেকজন বলেন, একটু অ্যাড করেন আরো। Difference between civil law and criminal law. সিভিল লটা হবে হলো স্যার প্রাইভেট পার্টি, আর ক্রিমিনাল লতে থাকবে হলো স্যার গভর্নমেন্ট কেস ফাইল করবে। গভর্নমেন্ট না আরো আছে তো, গভর্নমেন্ট একটা পার্ট, গভর্নমেন্টও হতে পারে, স্টেটও হতে পারে। আরো আছে। State. একজন বলেন, আরেকজন বলেন, ডিফারেন্স বিটুইন সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। বলেন। Sir, criminal law deals with the behavior that is or can be construct as an offense against the public, society or the state. ওকে, থ্যাংক ইউ। একটা পুরোটা বলতে হবে, হ্যাঁ। অফেন্স এগেইনস্ট Public, society and state. state. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সিভিল লটা বলেন। Sir, the set out of rights and duties of citizen are themselves are treated as civil law, sir. ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে রাইটস এন্ড Duties, sir. ডিউটি, দুইটাই, হ্যাঁ। রাইটস এন্ড ডিউটি যে সেটটা থাকে, সিটিজেনদের রাইট এবং ডিউটি কি, সেটাই হচ্ছে সেই যে সেট, মানে রাইট এবং ডিউটি যে একটা কম্বাইন্ড একটা ফ্যাক্টর থাকে, সেটাই হচ্ছে সিভিল ল। তারপর বলেন, তাহলে আরেকটা ডিফারেন্স বলেন। এখন মানিটারি পানিশমেন্ট, ক্রিমিনাল লর সাথে মানিটারি পানিশমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কি থাকবে, ইমপ্রিজনমেন্ট থাকবে। Imprisonment থাকবে, sir. সিভিল লর ক্ষেত্রে অনলি ফর কম্পেনসেশন, অনলি ফর Only কম্পেনসেশন। compensation. হ্যাঁ, compensation. তারপর বলেন সিভিল লর এক্সাম্পল বলেন। এক্সাম্পল করতে পারি ল্যান্ডলর্ড টেনেন্ট ডিসপিউট, তারপর ডিভোর্স, চাইল্ড কাস্টডি এটসেট্রা। আর ক্রিমিনাল লর এক্সাম্পল হচ্ছে থেফট, অ্যাসল্ট, রবারি, ট্রাফিকিং, কন্ট্রোল সাবস্টেন্সেস, মার্ডার এটসেট্রা। তাহলে আমরা সিভিল ল, ক্রিমিনাল ল কি আমরা বুঝলাম। আমরা এগুলো আরো ডিটেইলস আমরা শীট থেকে দেখে নিব। সোর্সেস অফ ল, নেক্সট পয়েন্ট আমাদের ছিল সোর্সেস অফ ল। লয়ের সোর্সগুলো কি কি? লয়ের সোর্স হচ্ছে কি ইকুইটি, কাস্টমস এন্ড স্যার লেজিসলেশন, আর স্যার মনে পড়তেছে না। European law. সুন্দর করে বলেন, প্রথম থেকে বলেন। Sir, sources of law is custom, common and case law, equity, তারপরে legislation, European law and other sources. থ্যাংক ইউ। আরেকজন বলেন। আমরা কাস্টমস আমরা বলছি লয়ের, ল মিন্স হচ্ছে আমাদের দেশের যে ল কার্যকর, দিস ইজ কল ইংলিশ ল। ইংলিশ ল সোর্স, ইংলিশ ল সোর্সের ভিতরে ফার্স্ট সোর্স হচ্ছে কাস্টমস, হ্যাঁ, কাস্টম, কেস, হ্যাঁ, আরেকটা কি নাম বলছিলাম, And common Common law. law. এবং কেস ল, কমন ল। হ্যাঁ, তাহলে এটা কাকে বলে, এটা একজন বলেন। কাস্টম ল হচ্ছে যে ইম্পর্টেন্ট সোর্স ল অফ হিস্টোরিক্যালি। এটা মানে যেটা মানে রীতি, সংস্কৃতি, আচার আচরণ যেটা আছে সেটা আর কি স্যার। না না, শুধু Basically, custom law is a law. ডিসকাস করব না। এই ক্ষেত্রে আচার আচরণ এখানে মেইন কথা না। এখানে কি হবে আপনার কাস্টম ল কি এটা বলেন। With a previous decision from court or এটা কমন ল। কমন ল হচ্ছে যে past cases legal precedent which is recorded in law reports. কমন ল, এই কমন ল জি। আর দ্য কেস ল এন্ড কাস্টম ল সেম মিনিং, ঠিক আছে? হ্যাঁ, তারপর Common বলেন। law, sir, common law refers
to law based on precedent and the ruling of জাজের দ্বারা স্যার এই একটা আইন তৈরি করা হয় এবং সেটাই মানা হয়। The legal principles which are pronounced by the higher court are binding on the lower court under the doctrine or judicial precedent. Right. ঠিক আছে, তাহলে আরেকজন বললেন, তাহলে আমরা ইকুইটি বলছি, ইকুইটি কি? Equity is developed by the Court of Chancery to fill in the gaps in the common law, like example by the development of non-monetary remedies such as injunctions, orders to a specific performance. Right. তাহলে এতে আমরা ইকুইটিটা পাচ্ছি হলো যখন আপনার হচ্ছে যে গ্যাপ আছে বা কমন ও কাস্টমস ল এর যে গ্যাপগুলো যখন দেখা গেল, তখন কোর্ট অফ চেঞ্চারি যে তাদের যে দেশের সুপ্রিম কোর্ট, মানে তার সুপ্রিম পাওয়ার তাদের ছিল, ওই সুপ্রিম পাওয়ার তারা কয়েকটা নিয়ম তৈরি করলেন এবং সেই নিয়মগুলো হচ্ছে ইকুইটি। এই ইকুইটিগুলো কি করছে, এখানে যে যে লিমিটেশনগুলো আছে সেগুলো আপনার এখানে ফিল আপ করে। আর ফিল আপটা কি মেইনলি হচ্ছে যে আসলে যে যেমন হচ্ছে ইনজাংশন, তারপর হচ্ছে যে অর্ডার অফ পারফরমেন্স, স্পেসিফিক পারফরমেন্স করার জন্য অর্ডার, এই দুটো জিনিসের উপর আসলে মূলত বেশি জোর দেওয়া হয়। এই ছিল আমাদের ইকুইটি। দেন আমাদের আরেকটা সোর্স কি ছিল? Legislation, statute. What do you mean by legislation? Legislation is the formal enactment of the rules by the body of having constitutional right and power to do so. This legislation takes the form of the act of parliament, also known as statutes. Okay, thank you. তাহলে আমরা legislation পাইলাম। নেক্সট সোর্স হলো European law, sir. European law. ইংলিশদের ক্ষেত্রে ইউরোপিয়ান কমিউনিটি যেহেতু তারা বেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রযোজ্য না হলেও আমাদের দেশে কিন্তু আসলে যেহেতু আমরা ইংলিশটা ফলো করছি, আগে থেকে আসছে, সেই ক্ষেত্রে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু বিশ্বের মধ্যে এখনো এক্সিস্টেন্স আছে এবং তাদের স্ট্রং পজিশন আছে, কোনো একটা কান্ট্রি বেরিয়ে গেলে যে সব শেষ তা না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশে ইউরোপিয়ান যে ইউনিয়নের যেটা সোর্স আছে সেইগুলো আমাদের দেশে ইউজ হতে পারে। ঠিক আছে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলা তাদের দেশের ওই কান্ট্রি কয়েকটা কান্ট্রিতে তারা কিভাবে চলছে সেই অনুযায়ী অনেকগুলা সোর্স থেকে তখন ইউরোপিয়ান ইউনিয়নের মানে ল গুলো আসে এবং সেইগুলো বিভিন্ন দেশে ইউজ হতে পারে। আর ইউরোপিয়ান ল এর একটা উপাদান হচ্ছে দা ট্রিটিস। স্যার দা ট্রিটিসটা কি একটু বলবেন স্যার? কোনটা? দা ট্রিটিস, ইউরোপিয়ান ল এর একটা উপাদান, ট্রিটিস। ওটা কি স্যার? ট্রিটি। জি স্যার, ট্রিটি হচ্ছে আপনার কোন দেশে যে কোনো জিনিস এতে তারা ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করলো, ইউরোপিয়ান ইউনিয়ন তো আর এমনি চলবে না, তাদের ভিতরে কি হবে, বাইলেটারাল এগ্রিমেন্ট হয় দুই দেশের ভিতরে হলে, তারা যেহেতু অনেকগুলো কান্ট্রি, মাল্টিলেটারাল আপনার চুক্তি হয়, মাল্টিলেটারাল ট্রিটি। এইটাকে চুক্তি, এটা বাংলা হচ্ছে চুক্তিনামা। চুক্তি তারা কিভাবে চলবে, তাদের দেশের স্বার্থগুলো কিভাবে রক্ষা করবে, এক কান্ট্রি কমন কারেন্সি আরেক দেশে ইউজ হচ্ছে, তারা কমনলি বর্ডারে ক্রস করতেছে, সেই এই নিয়মগুলোর জন্য তাদের অনেকগুলো চুক্তি হয়। আসলে এই চুক্তিগুলোও তাদের একটা আইন, এটা দিস ইজ কল্ড দ্য ট্রিটি। ক্লিয়ার? আচ্ছা, ডিরেক্টিভ কোনটাকে বলবো স্যার? ডিরেক্টিভ স্পেশাল যদি কোনো ডিরেকশন দেওয়া হয়, যেমন মনে করেন যে আপনার আমার আইসিএমইবি ডিরেক্টিভ, মানে আইসিএমইবি থেকে কোনো স্পেসিফিক মানে ইভেন্টের জন্য স্পেসিফিক কারণে আপনার কোনো সার্কুলেশন করা হলো, সেটা হচ্ছে ডিরেক্টিভ নির্দেশনা। সেটা হচ্ছে নির্দেশনা থাকে ওই টাইপের। সেটা হচ্ছে ডিরেক্টিভ। আর প্রথম হচ্ছে চুক্তি একটা, ডিরেক্টিভ আরেকটা। ঠিক আছে, আমরা ওইগুলো আসলে ডিটেইলস আলোচনা করি না, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ওইদিকে যাব না। নেক্সট আমাদের নেক্সট সোর্স আদার সোর্সেস। আদার সোর্স মানে কি একজন বলেন? It may be that there is no, এর বাইরে যেগুলো আছে সেগুলো আদার সোর্স। উপরে যেগুলো সোর্স নাই সেগুলো আদার। তাহলে কি হতে পারে উপরে সোর্স নাই মানে? বিভিন্ন দেশের আরো কান্ট্রি আছে, যেমন বর্তমানে লিড করতেছে, বিশ্ব লিড করে আমেরিকা, লিড করতেছে বিভিন্ন দেশের জার্মানি,
তাহলে বিভিন্ন কান্ট্রি তাদের যে লিডিং যে পাওয়ার, ওই সব দেশের কোনো আইনও অন্য কোনো দেশে ইউজ হতে পারে। যে উপরে যেগুলো আছে সেগুলো একটা মানে আপনার পড়তেছে না, তখন আমরা অন্য কান্ট্রি অন্য আইনও এখানে আসতে পারে। দিস ইজ কল্ড আদার সোর্সেস। ক্লিয়ার? আমরা বলছি যে কাস্টমস এবং এর ক্ষেত্রে একটা বলছিলাম ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। তাহলে এখানে জুডিশিয়াল প্রেসিডেন্ট সম্পর্কে আমরা কি বলছিলাম বলেন? Judicial precedent is a source of court for future decision. As a source of for future decision making. This is known as the decision, and by which judicial precedent is স্যার প্রিভিয়াস কোনো ডিসিশন থেকে সেম কেস হয়, সেখানে স্যার প্রিভিয়াস ডিসিশনগুলো ফলো করে সিদ্ধান্ত নিতে পারে। এটা হলো স্যার জুডিশিয়াল প্রেসিডেন্ট। The decision on the higher court are binding on. হ্যাঁ বলেন, ডক্ট্রিন জুডিশিয়াল প্রেসিডেন্ট আর ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট, ডক্ট্রিনটা বলেছেন তাইলেই হবে। জুডিশিয়াল প্রেসিডেন্ট নিজে একটা ডিসিশন যেটা স্যার কোর্ট ইউজ করে বিভিন্ন সোর্স থেকে ফিউচার ডিসিশন মেকিং এর জন্য। জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে So the decision of higher court are binding on the lower court. Especially it is sir judicial precedents. The doctrine of judicial precedent মানে ডক্ট্রিনটা মানে কি বলছিলাম? ডক্ট্রিন মানে কি স্যার? মূল মন্ত্র, প্রিন্সিপাল, নীতি, মৌলিক বিষয় মানে হচ্ছে স্যার মতবাদ। হ্যাঁ, মতবাদ, ডক্ট্রিন, মতবাদ, প্রিন্সিপাল, এই হচ্ছে। তাহলে এই মতবাদটা জুডিশিয়াল প্রেসিডেন্টের মতবাদটা কি? মতবাদটা হচ্ছে হায়ার কোর্টের ডিসিশনগুলো যদি অথরিটেটিভ এবং বাইন্ডিং টু দ্য লোয়ার কোর্ট, দেন দিস ইজ কল্ড ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। এবং সেটা কি হবে? আজ হায়ার কোর্টের যে আজকে যে ডিসিশন বা যে ডিসিশনগুলো পরবর্তীকালে ভবিষ্যতের কোনো ডিসিশনের ক্ষেত্রে লোয়ার কোর্টে ডিসিশনের উপর বাধ্য করা হয়, সেটি হচ্ছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট টপিকটা আমরা শুরু করব। আমরা বলতেছিলাম গত ক্লাসে আমরা বলছি যে আমি গাড়ি চালাচ্ছি, আপনি গাড়ির রাস্তা দিয়ে ফুটপাথে দিয়ে চলে যাচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি অ্যাক্সিডেন্ট হলেন, আপনি নিজে অ্যাক্সিডেন্ট হলেন। এটা একটা হতে পারে আপনি সাবধানে যাচ্ছেন, সাইড দিয়ে আপনি গাড়ি যাচ্ছেন, গাড়ি হঠাৎ করে আপনি এক পাশে দিয়ে যাচ্ছেন, আপনি আপনার উপর গাড়ি নিয়ে উঠে দিচ্ছেন, আপনি আরেকটা বাসে উঠতেছেন, এইসব পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে না দেখে হুট করে আপনি ক্রস করে আপনার উপর তুলে দিচ্ছেন। তাহলে এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে সিভিল কোর্টের মামলা হবে। নর্মালি যখন সিভিল কোর্ট যখন আসবে, তখন ওই সিভিল কোর্ট আপনাকে সেটা প্রুভ করতে হবে যে আপনার নেগলিজেন্স আছে কিনা। সেই নেগলিজেন্সটাকে বলা হচ্ছে টর্ট অফ নেগলিজেন্স। টর্ট অফ নেগলিজেন্স কি আমরা আজকে আলোচনা করবো। টর্ট অফ নেগলিজেন্স কি? তাহলে টর্ট ইজ এ সিভিল রং। টর্ট মানে হচ্ছে সিভিল রং। আপনার যে সিভিল কোর্ট বলবো, সিভিল কোর্টে যাওয়ার আগে তো সিভিল রং আসবে। তাহলে এই রং, সিভিল রং যেটা, সেটাকে নামটা ইউজ করা হয় টর্ট হিসাবে। টর্ট ইজ এ সিভিল রং। Action is brought by victim of wrongful conduct. ঠিক আছে? By the victim of wrongful conduct against the wrongdoer. ঠিক আছে? তাহলে action is brought, কোনো কাজ মানে আপনার কোনো বল প্রয়োগ অথবা কোনো কিছু করা, brought নিয়ে আসা by the victim of wrongful conduct, যিনি রংফুল কন্ডাক্টের ভিকটিম হলেন, অর্থাৎ হচ্ছে ক্লেমেন্ট। ঠিক আছে? এগেইনস্ট দ্য রং ডুয়ার, যিনি কাজটা খারাপ কাজটা করলেন, যে খারাপ করছে, অর্থাৎ যে মানে আপনার অন্যায় করছেন, অন্যায়ের বিরুদ্ধে যার উপর অন্যায় মানে আপনার যে নির্যাতিত হলেন অথবা যিনি এখানে ভুক্তভোগী, এই ভুক্তভোগী হচ্ছে রংফুল ভিকটিম অফ রংফুল কন্ডাক্ট।
ঠিক আছে, ভিকটিম অফ রংফুল কন্ডাক্ট, যিনি আপনার এটা রং ডুয়ার জন্য আপনি এটা এফেক্টেড হলেন। আর রং ডুয়ার হচ্ছে কি, যে কাজটা করলো। হ্যাঁ, তাহলে এটার উপর যে ভিকটিম হলো তার বিরুদ্ধে যে কাজটা নেওয়া হয়, যেটা অ্যাকশনটা হইলো, সেটা কি বলা হচ্ছে টর্ট অফ নেগলিজেন্স থেকে আসছে। টর্ট আসলে অ্যাকশনে নেওয়া হলো। ফর মোস্ট টর্টস, ম্যাক্সিমাম যে টর্টসের ক্ষেত্রে যেটা হয়, পার্টিকুলারলি দ্য টর্ট অফ নেগলিজেন্স। টর্ট মানে হচ্ছে আসলে টর্টকে টর্ট অফ নেগলিজেন্স হিসাবে নরমালি ইউজ করা হয়। দ্য মেইন রেমিডি সাউথ ইজ ড্যামেজ। প্রধান যেটা আপনার রেমিডি চাওয়া হয় সেটা হচ্ছে ড্যামেজ চাওয়া হয়। ড্যামেজ আপনার যে ড্যামেজ হলো, যে ক্ষতি হলো, সেই ক্ষতিটাও চাওয়া হয়। আর এটা না আরেকটা নাম বলা হতে পারে মানিটারি কম্পেনসেশন। এটা যে মানিটারি কম্পেনসেশনটা চাওয়া হতে পারে। নেগলিজেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল টর্টস। মানে যত ভুল রং, সিভিল রং বলি, সেই সিভিল রঙের ক্ষেত্রে মেইনলি হচ্ছে যে নেগলিজেন্সটাই আর কি, এটাই প্রধান, মোস্ট ইম্পর্টেন্ট of all torts, and occurs when one person causes harm to another. One person causes harm to another by failing to take the care that is legally required. যেটা আইন অনুযায়ী যেটা দরকার ছিল সেটা করতে ব্যর্থ হওয়া এবং তার জন্য আরেকজনের যে সমস্যা হওয়া, সেটাকে বলা হচ্ছে নেগলিজেন্স। আমার যা করা দরকার ছিল, আইনত যা করা দরকার ছিল তা না করার কারণে আরেকজনের যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেই যে আমি যে করলাম না, এইটাকে বলা হচ্ছে নেগলিজেন্স। তাহলে আমরা পাইলাম টর্ট অফ নেগলিজেন্স মানে হচ্ছে টর্ট কি, টর্ট আমরা পাইলাম সিভিল রং। এবং সিভিল রংটা কি করা হয়, সিভিল রং মানে হচ্ছে অ্যাকশন ইজ brought by the victim of wrongful conduct against the wrongdoer. এবং in most torts, particularly the tort of negligence এর কথা বলা হচ্ছে, tort মানে হচ্ছে tort of negligence এর কথা বলা হচ্ছে, the main remedy is sought to damage. tort of negligence এর কারণে ড্যামেজ চাওয়া হয় অথবা মানিটারি কম্পেনসেশন চাওয়া হয়। আর নেগলিজেন্সটা কি, নেগলিজেন্স is the most important of all torts and occurs when one person causes harm to another by failing to take the care that is the legally required. তাহলে আমরা এখান থেকে টর্ট কি জানলাম, নেগলিজেন্স কি জানলাম। Then torts of negligence were recognized in many separate and individual situations in the 19th and early 20th century, but the leading case we tried to pull those separate strands together into principles which would apply in all situations where the House of Lords decision is Dhongyu versus Stevenson. ঠিক আছে, এখানে আপনার টর্ট অফ নেগলিজেন্সটা আপনার মানে রিকগনাইজ করা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের ক্ষেত্রে 19th সেঞ্চুরি থেকে আর কি, 19th সেঞ্চুরি থেকে অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি, এবং আপনার 20 দশকের প্রথম দিকে এবং 19-এর পুরো শতকেই এটা ইউজ করা হচ্ছিল টর্ট অফ নেগলিজেন্স। এটা কিন্তু এটা যেটা মানে টর্ট অফ নেগলিজেন্সের সবচেয়ে মানে সামনে যখন আসছে, অর্থাৎ এটা যখন লিড করতেছে এখন সিভিল কোর্টে, সেটা হচ্ছে যখন একটা রায় আসলো, হ্যাঁ, এই রায় হাউস অফ লর্ডস ডিসিশন, হাউস অফ লর্ডস তাদের ইংল্যান্ডের সেই ডিসিশনটা কিসের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে মামলার যে পক্ষ বিপক্ষ থাকে সেটা বলা হয় ডংহু ভার্সেস স্টিভেনসন। হ্যাঁ, তাদের এই যে মামলার এই রায়ের পর থেকেই টর্ট অফ নেগলিজেন্সটা সবচেয়ে বেশি সামনের দিকে চলে আসে। The history, tort of negligence history. In 1932, case of Dhongyu versus Stevenson, the House of Lords decided that a person should be able to sue another who caused them loss or damage, even if there is no contractual relationship. ঠিক আছে, তার সাথে যদি কোনো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ নাও থাকে, কিন্তু তার জন্য যদি কোনো ড্যামেজ হয় অথবা কোনো লস হয়, তাহলে যিনি লস হচ্ছেন তিনি কি করবে, আপনার তার বিরুদ্ধে মামলা করা বা তার বিরুদ্ধে ফাইল দাখিল করতে পারবে। Dhongyu was given a bottle of ginger
বিয়ার বাই এ ফ্রেন্ড। হ্যাঁ, ডঙ্গি কি করলো, এক বোতল জিঞ্জার বিয়ার হ্যাঁ তার বন্ধুর জন্য আনলো, হু হ্যাড পারচেজ ইট ফর হার। আফটার ড্রিঙ্কিং হাফ দ্য কন্টেন্ট she noticed that the bottle contained a decomposing stain and suffered nervous shock as a result. Under contract law, Dongi was unable to sue the manufacturer because her friend was party to the contract, not her. ঠিক আছে, মানে ডঙ্গিউ যেটা মানে কেসটা কি, কেসটা বলতেছে আর কি, যে যখন এক বোতল সে আপনার জিঞ্জারের বিয়ার পান করলো, তখন দেখলো পারচেজ করলো তার জন্য, তখন দেখলো যে তার অর্ধেক খাওয়ার পরেই তার নার্ভের সমস্যা দেখা দিচ্ছে। এখানে এমন একটা মানে কম্পোনেন্ট আছে যেটা নার্ভের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু কন্ট্রাক্ট ল যেগুলা, সেই কন্ট্রাক্ট ল অনুযায়ী হ্যাঁ ডঙ্গ তার মানে মামলা করতে পারতেছে। কন্ট্রাক্ট হচ্ছে ডঙ্গের সাথে ওই কোম্পানি। As a wider guideline for the further, Lord 18 also suggested his famous Naivas principle. পরবর্তীতে লর্ড 18 এটা এই নাইবার প্রিন্সিপাল এই সাজেশন তৈরি করলো এবং এই অনুযায়ী পরবর্তীতে মামলা করে। তাহলে নাইবার প্রিন্সিপাল ইজ এ প্রিন্সিপাল অফ ইংলিশ ল which says that a person should take reasonable care. A person should take reasonable care to avoid acts or omissions that he or she can reasonably foresee as likely to cause injury to the neighbor. তাহলে নাইবার প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে এরকম, আপনার যে প্রতিবেশী, আমরা টর্ট অফ নেগলিজেন্সের পরবর্তীতে আমরা বলবো নেগলিজেন্স থেকেই নেগলিজেন্স হলো, এই নেগলিজেন্স কি একজনের জন্য নেগলিজেন্স হলো, নেগলিজেন্সের এই ঠিক মানে আপনার কমপ্লিমেন্টারি হচ্ছে নাইবার প্রিন্সিপাল। আপনার প্রতিবেশীর প্রতি হ্যাঁ আপনার আচরণ কেমন হবে, প্রতিবেশীর প্রতি সাথে মানে দায়িত্ব কি আপনার, সেই রকম একটা, এটাও একটা সিভিল লর ক্ষেত্রে সিভিলের ক্ষেত্রে একটা কার্যকর একটা পন্থা নাইবার প্রিন্সিপাল। টর্ট অফ নেগলিজেন্স আপনি পার্সোনালি নেগলিজেন্স করলেন, আরেকটা হলো আপনারও কি আছে, ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে যে নাইবার প্রতিবেশীদের জন্য আপনি কি করবেন। তাহলে নাইবার প্রিন্সিপাল ইজ দ্য প্রিন্সিপাল অফ ইংলিশ ল which says that a person should take reasonable care to avoid acts or omissions that he or she can reasonably foresee as likely to cause injury to the neighbor. সে যদি জানে যে তার প্রতিবেশীর কোনো ক্ষতি হবে, এরকম কোনো কাজ, এরকম কোনো ঘটনা, এরকম কোনো প্রয়োজন যদি অবস্থা যদি সে বুঝে, তাহলে জানা সত্ত্বে সেই কাজটা তখন সেটা কি করতে হবে, ওমিট করতে হবে, সেটা অ্যাভয়েড করতে হবে, সেই কাজটা করা যাবে না। এমন কোনো কাজ করবে না যার জন্য আপনার প্রতিবেশী কোনো ইনজুরি হয়, ক্ষতি হয়, ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সে কাজও সে করতে পারবে। যেমন আপনি পরিবেশ দূষণ করলেন, আপনি ইচ্ছা করে আপনি আপনার বাড়িতে আপনি কোনো গন্ধ মানে ময়লা জিনিস রেখে দিলেন, সেটা গন্ধ ছড়াইলো, পাশেতে 8-10 বাড়িতে গেল, আপনি বললেন যে না আমার বাড়িতে আমি রাখলাম, করতে পারবেন না। দিস ইজ কল্ড নাইবার প্রিন্সিপাল। নাইবার ইনক্লুড অল পারসন হু আর সো ক্লোজলি, নাইবার কারা, অল পারসন, নাইবার বলতে বোঝাচ্ছে অল পারসন হু আর সো ক্লোজলি অ্যান্ড ডিরেক্টলি ইফেক্টেড বাই দ্য অ্যাক্ট। আপনার যে কার্য করলেন, যে কাজটা করলেন, যে ঘটনাটা ঘটালেন, সেটার জন্য সরাসরি যারা এফেক্টেড হবে ক্লোজলি, তারাই হচ্ছে নাইবার। That the actor should reasonably think of them when engaging in the act or omission in question. There are the three essential elements. নাইবার প্রিন্সিপালের ক্ষেত্রে ও আবার এরকম আপনার 3টা পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা ডিউটি টু টেক কেয়ার, ব্রিচ অফ ডিউটি, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। আপনার প্রথম হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, আপনার ডিউটি আছে সেটা টেক কেয়ার করার, হ্যাঁ আপনি সেই টেক কেয়ারের ডিউটি পালন করতেছেন কিনা। ব্রিচ অফ ডিউটি, আপনি আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা ব্রিচ করতেছেন। ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, আপনার যে নেগলিজেন্স হলেন সেই নেগলিজেন্সের কারণে ড্যামেজ হয়েছে কিনা, এই হচ্ছে নাইবারিং প্রিন্সিপাল। তাহলে আমরা ওইদিকে যাওয়ার আগে আমরা একটু দেখি টর্ট অফ নেগলিজেন্স নিয়ে একটু কথা বলি। একদিন বলেন টর্ট অফ নেগলিজেন্স বলতে আমরা কি বলছি?
Sir, torts হচ্ছে যে civil wrong. Action is brought by the victim is wrongful conduct against the wrongdoer. এটা হচ্ছে সিভিল রংটা মানে এটা আসলে এইটার ডেফিনিশনটা দিচ্ছে রং হচ্ছে The action is brought by the victim or wrongful conduct against the wrongdoer. থ্যাংক ইউ For the most particularly it is negligence এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে মনিটারি কম্পেনসেশনের মাধ্যমে নিষ্পত্তি হয়। ড্যামেজ অর মনিটারি কম্পেনসেশন ঠিক আছে থ্যাংক ইউ আরেকজন বলেন What of negligence means? অনেক কথা বলছি আপনি সামনে থেকে বলতে পারেন কেউ এরপর মানে যতটুকু বলছে এরপরে বলেন Negligence is the most important of all torts. এটি ঘটে যখন এক পার্সন অন্য কোনো লোকের ক্ষতি করে, অন্য কোনো ব্যক্তির ক্ষতি করে, by failing to take the care that is illegally required. আইনে তো যা করা দরকার ছিল সেই কাজটা যদি না করে সবচেয়ে যদি ব্যর্থ হয় তাহলে সেটা নেগলিজেন্স ঠিক আছে স্যার হ্যাঁ মানে আমার নিজের দোষের কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা কি টর্ট অফ নেগলিজেন্সের মধ্যে পড়বে? আপনার দোষের কারণে বলতে আপনি অসচেতনতা একটা আছে আপনি ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা না নিজের অসচেতনতা আপনি সাবধান ছিলেন না আপনি কেন যেন আপনি অন্য একটা চিন্তা আপনার মাথায় ঢুকে গেল এটা আপনি নেগলিজেন্স আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি তখন 100% গাড়ির দিকে আপনি মনোযোগটা থাকতে হবে আপনার কোনো মাইন্ড অন্য দিকে কাজ করা যাবে না ঠিক আছে তো নেগলিজেন্স এখানে বলা হচ্ছে যেটা আপনি কিন্তু সরাসরি ইচ্ছাকৃত ওন ওইতে আপনি কাজটা করেন নাই কিন্তু আপনি আপনার যা যেভাবে তো করা দরকার ছিল আইনত ওইভাবে চলেন নাই দিস ইজ কল নেগলিজেন্স ঠিক আছে আমি রাস্তা যাচ্ছি চিন্তা করতেছি বাসে আপনার সিগন্যাল নাই আমি চিন্তা করলাম যে ফাঁকা দিয়ে আমি চলে যাবো আমি দৌড় মারলাম এই দিস ইজ কল নেগলিজেন্স স্যার এই ক্ষেত্রে মানে সিভিল লটা কি বলে মনে করেন আমার নিজের এর কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হইছি নিজের প্রবলেমের কারণে তখন সিভিল লটা কি বলে সিভিল ল তো আপনি তার বিরুদ্ধে তো আপনি কোনো অ্যাকশনে যেতে পারবেন না তার কোনো ড্যামেজ পাবেন না কম্পেনসেশন পাবেন না বরং আপনার বিরুদ্ধে আপনার আর মামলা মানে আপনার কম্পেনসেশন আপনি দিতে হতে পারে তাকে স্যার ট্রটটা একটু আরেকবার একটু বলবেন নেগলিজেন্স তো বুঝলাম কিন্তু ট্রটটা ট্রট হচ্ছে আপনার সিভিল রং ট্রট মানে হচ্ছে সিভিল রং মানে আপনি যে সিভিলাইজেশন অর্থাৎ আপনার সিভিলাইজেশন যা করা দরকার ছিল ওইটা ওইভাবে না করাটাই হচ্ছে ট্রট এটা কি ট্রট হিসেবে বলা হচ্ছে আর এই ট্রটটা বলতে হচ্ছে এই যে সিভিল রংটা সেটা মেইনলি আমাদের এখানে যেটা হয় আপনার নেগলিজেন্সের কারণে আসলে যে ভুলটা হয় সেটাই এখানে মূল বিষয় এটাই বলা হচ্ছে ট্রট অফ নেগলিজেন্স ট্রট বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার ভুল করা আপনি যেভাবে করা দরকার ছিল সেভাবে না করা এটাই হচ্ছে ট্রট তাহলে স্যার নেগলিজেন্সিও তো এটাই বলতেছে না যে লিগ্যালি যেভাবে করা দরকার ছিল একটা পার্ট হচ্ছে নেগলিজেন্স শুধু আপনার অসাবধানতা বশবর্তীতেও রং আর অসাবধানতা ছাড়াও তো আরো অনেক রং হতে পারে সিভিল রং ক্লিয়ার ট্রট হচ্ছে সিভিল রং মানে যেই কোনো আপনার সিভিলের যত প্রকার রং আছে সব অল আর ইনক্লুডেড ইন ট্রট বাট নেগলিজেন্স আমরা তো পড়তেছি ট্রট অফ নেগলিজেন্স যখন নেগলিজেন্সের কারণে আসলে সিভিল কোর্টের সব কিছু হয় তাহলে ট্রট অফ নেগলিজেন্স হচ্ছে আপনার যে দায়িত্ব যেভাবে করা দরকার সেভাবে না করাটাই ক্লিয়ার না স্যার বুঝলাম না আসলে স্যার নেগলিজেন্সটা বুঝছি স্যার আপনি কি বুঝছেন বলেন ট্রট কি বুঝছেন স্যার এটা নেগলিজেন্সটা যেটা বুঝি লিগ্যালি যেটা করার দরকার ছিল সেটা আমি যদি না করি হ্যাঁ সেটা হচ্ছে আমার নেগলিজেন্স স্যার আপনি অনুমতি দিলে আমি বলতে পারি স্যার হ্যাঁ বলেন টর্টটা হচ্ছে আপনার দূরদৃষ্টি চলন বাঁকা হ্যাঁ যেভাবে আপনার কাজটা করা দরকার আপনি সেভাবে না করে এমন ভাবে করছেন এটা সবাই ক্ষতিগ্রস্ত হবে না কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে যেমন আপনি আপনার বাসায় মিউজিক বাজাচ্ছেন পাশের নেইবারের হার্ম হচ্ছে হ্যাঁ এই যে আপনার চলন বাঁকা দ্যাটস দ্য টর্ট আপনি একটা কফি শপে কফি খেতে গেলেন তো সেখানে কফিটা এত পরিমাণে গরম যে আপনার ঠোঁটটা পুড়ে গেল কিন্তু ন্যাচারালি এত পরিমাণ গরম থাকবে না একটা নিয়ম আছে কতটুকু হিট থাকবে একটা মানুষ যেটা পান করবে সেটা কতটুকু
হিট থাকবে। যখন এই অতিরিক্ত হিটের কারণে আপনার ঠোঁটটা পড়ে যায়, তখন আপনি টর্টের এগেইনস্টে আপনি মামলা করতে পারেন যে তুমি এই জিনিসটা আমাকে করতে পারো না। অর্থাৎ আপনি যখন অধিকারের বাইরে, চলনটা আপনার একটু ডিফারেন্ট, সামাজিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত না, কিন্তু কিছু কিছু কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেটাই হচ্ছে টর্ট। থ্যাংক ইউ। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি যদি Thank you, আপনি বুঝতে পারছেন? স্যার জি স্যার, টর্টটা হলো মানে জেনারেল কনসেপ্ট, আর এটার একটা প্রকারভেদ হলো নেগলিজেন্স, রাইট? একটা পার্ট হচ্ছে নেগলিজেন্স, এটা টর্ট হচ্ছে ইন জেনারেল, আর পার্ট হচ্ছে নেগলিজেন্স। এই টর্ট অফ নেগলিজেন্সের টর্ট আছে, ঠিক আছে? নেগলিজেন্সের জন্য যে ভুল, সেটাই আমরা আমাদের সিভিল রাইটে এখানে আসবে। আপনার নেগলিজেন্সের কারণে যদি কোনো ভুল করে থাকেন, কোনো যদি ক্ষতি করে সিভিল রং করেন, সেটার জন্য আপনার মামলা হবে আর কি। সেটাই হচ্ছে এখানে টর্ট অফ নেগলিজেন্স। স্যার, দ্য মেইন রেমেডি সর্ট ইজ ড্যামেজেস, এটার মানেটা কি স্যার? মানে আপনার সিভিল কোড, আমরা গতকাল ক্লাসে আমরা আলোচনা করছি সিভিল মানে আপনার দুইটা, একটা হচ্ছে ক্রিমিনাল লায়াবিলিটি, সিভিল লায়াবিলিটি, সিভিল কোড, ক্রিমিনাল কোড। তাহলে সিভিল কোডের মূল জিনিস কি থাকবে? সেখানে শুধু মানিটারি কম্পেনসেশন আছে, সেখানে ড্যামেজটা আপনার চাওয়া হয়। তাহলে এই টর্ট অফ নেগলিজেন্সের কারণে যেটা আপনাকে দেওয়া হবে সেটাই হচ্ছে শুধু ড্যামেজটা আপনার রেমিডি হিসেবে আসবে, অথবা মানিটারি কম্পেনসেশন। এখানে কোনো আপনার জেল, আপনার কোনো ফাঁসি এগুলো হবে না। ক্ষতিপূরণের মামলা, সিভিল কেস, ক্ষতিপূরণের মামলা, সিভিল কেস। ক্লিয়ার? তাহলে আমরা এর পরবর্তীতে আমরা একটু আমরা একটু এক্সাম্পল দেখলাম, হিস্ট্রিতে দেখলাম টর্ট অফ নেগলিজেন্সের কোথা থেকে আসলো। আমরা 1932 সালে যখন একটা মামলা আসলো, সেই মামলাতে প্রথম দেখলো যে আপনার যে কন্ট্রাক্ট একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলেন। আর রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয় অসতর্ক কারণে, সেটার ক্ষেত্রেও কি টর্ট অফ নেগলিজেন্স সেটার ক্ষেত্রেও প্রযোজ্য? সেটা ডিপেন্ডস, ঘটনাটা কিভাবে ঘটছে সেটা ডিপেন্ডস। অবশ্যই সেটা হচ্ছে আপনার রায় হলো না যে হলো সর্বোচ্চ শাস্তি কি ফাঁসি, কখন হবে সেটা ইচ্ছাকৃতভাবে আপনাকে কাউকে মানে। আরেকটা আছে নেগলিজেন্স, সেটা নেগলিজেন্স আরেক জিনিস, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে মানে করে নাই, কিন্তু তার ভুল ছিল, ড্রাইভারের কি ছিল। আমার যদি নেগলিজেন্সি থাকে, হ্যাঁ স্যার একটু বলি স্যার, মাঝখানে একটা বাচ্চা পাইপের ভিতরে পড়ে গেছিল রাস্তায়। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। ঠিক আছে আপু বলেন, আমি বলবো। একজন বলেন। স্যার যে একটা লঞ্চ যে কিছুদিন আগে হলো, সেটার ক্ষেত্রে তো বললো যে নেগলিজেন্সি ছিল, এসব ক্ষেত্রে কি হবে টর্ট অফ নেগলিজেন্স? অবশ্যই, সেটা তো আপনার ক্রিমিনাল লায়াবিলিটি আছে, শুধুমাত্র আপনার সিভিল লায়াবিলিটি না। আমি একটু বলতে চাই স্যার, আমি মৌসুমী আপুরে জবাবটা দিচ্ছি। বাংলাদেশে আপনারা একজন করে বলতে হবে, আপনি একসাথে সবাই বললে আমরা বুঝবো না। একজন বললে কিন্তু আমরা সবাই বুঝতে পারি, বা একজন যখন কোশ্চেন করেন এর জন্য আমি আনসার দেই, অটোমেটিকলি কিন্তু মোটামুটি অনেকের আনসার হয়ে যায়। এই জন্য একজন কিন্তু কথা বলতে হবে। আমি যেন আপনাদের সবাইকে সুযোগ দেই, তখন আপনারা সবাই একসাথে কথা বলবেন। বলেন, একজন বলেন। স্যার আমি মৌসুমী আপুর জবাবটা দিতে চাচ্ছি। বাংলাদেশে টর্ট আইনটা প্রচলন নাই, এটা হচ্ছে বাইরে চলে, আমাদের দেশে এটা প্রচলন নাই। এই কারণে যে আপনি যে রাস্তায় হাঁটছেন, আপনার সাথে একজনের ধাক্কা দিল, শরীর লাগলো, এটাও কিন্তু একটা টর্ট আইন। হ্যাঁ, মামলা হয় যে আপনার অধিকার, আপনি একজনকে টাচ করলেন। কিন্তু আমাদের দেশে এত পপুলেশন, আসলে এত মামলা জমে আছে, তো টর্ট আইনটা আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, আমাদের দেশে চলে না। আপনাকে টর্ট আইনটা বুঝতে হবে। জি না, আমার কোশ্চেন ছিল যে নেগলিজেন্সির কারণে জানমালের ক্ষতি হবে, নেগলিজেন্সি থাকবে কিন্তু জানমালেরও ক্ষতি হবে, সেই ক্ষেত্রে কি শুধু আমি জরিমানা হবে নাকি ক্রিমিনাল যে কেস সেগুলো হবে? ক্রিমিনাল কেসে আপনি মামলা করেন, সেটা জন্য ক্রিমিনাল কেসে মামলা করেন। ঠিক আছে, ক্রিমিনাল মামলা হবে, এটা হচ্ছে তোমার তো সিভিলের জন্য বসে থাকবে না। আসলে যখন একটা ঘটনা ঘটে বা কোন একটা ক্রিমিনাল ঘটনা ঘটে, সেটা একটা ঘটনার পিছনে অনেকগুলো মামলা করা যায়, সেটা অনেকগুলো ধারা অনুযায়ী অনেকগুলো মামলা হয়। ওকে, টর্টের মামলার একটা বৈশিষ্ট্য হলো এটা আপনি ডাইরেক্ট ক্ষতিপূরণ পাবেন, মানে আপনাদের যে ক্ষতিটা হয়েছে এটা এগেইনস্ট আপনাকে অর্থ দিয়ে এই ক্ষতিপূরণটা করা হয়। স্যার এখানে আমরা বুঝবো কেমনে এটা ইচ্ছাকৃতভাবে করছে নাকি নেগলিজেন্সির কারণে হয়েছে?
সে বোঝার জন্যই তো এটা আমাদের দেশে স্যার প্রমাণের বিষয়। আমাদের আরো টপিকস আছে, আরো পয়েন্ট আছে, কিভাবে বুঝবো, না বুঝতে পারলে তো আপনি মানে আপনার মামলা রায় হবে না। আগে বুঝতে হবে যে এই স্যার এটার জন্য তো ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন হবে। এবং একটু আগে তিনি বললেন যে আপনার বাংলাদেশে আসলে এগুলো টর্টের আইন প্রয়াস করা সম্ভব না। বাংলাদেশে আসলে ক্রিমিনালের তো মামলা আপনার আইন যথাযথভাবে আপনার বিচার করা সম্ভব না, কারণ হলো যেখানে যান মোটিভটাই ইলমোটিভ হয়ে যায়। ঠিক আছে, আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে যে আল্লাহ তাআলার অশেষ রহমতে বাংলাদেশ চলে, আমি সবসময় এটাই বলি। আপনি যে পলিটিশিয়ান বলেন, যাকে দোষারোপ করি না কেন, আসলে কে কি করবে? এই এতটুকু একটা কান্ট্রিতে এত মানুষ, এবং এই মানুষগুলাকে জনসম্পদ পরিণত করা মানে কিছু টাফ, কারণ হলো এখানকার 89% আপনার 90% উপরেই অবস্থা খারাপ। তাহলে আপনি এই দেশে আল্লাহ পাকের অশেষ রহমতে আসলে আমরা চলি, এটাই আসলে জন্ম ঢাকা, বড় ঘর, হ্যাঁ এখানে বাড়ি। যাই হোক, এগুলা নিয়ে আমরা সময় নষ্ট না করি, আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা টর্ট অফ নেগলিজেন্স করলাম। তারপরে আমাদের আরেকটা টপিক ছিল নাইবার প্রিন্সিপাল। এটা কি আমরা কি বুঝছি, আমরা একটুটুকু করি, সামনে আমরা আর একটু ডিটেলস আছে নাইবার প্রিন্সিপালের পার্টগুলো, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, নাইবার প্রিন্সিপাল মানে কি বুঝছেন একদিন বলেন। A person should take reasonable care to neighbor to avoid acts that cause injury or damage. Are all persons so closely affected by the act, মানে যারা এই অ্যাক্ট অনুযায়ী যারা ক্লোজলি এফেক্টেড। আর তিনটা এসেনশিয়াল এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, ব্রিচ অফ ডিউটি, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। মানে নাইবার প্রিন্সিপালের তিনটা পয়েন্ট আছে, এসেনশিয়াল এলিমেন্টস। ডিউটি টু টেক কেয়ার, আপনার প্রথমে আপনার দেখতে হবে যে আপনার ডিউটি কি, টেক কেয়ার করার ডিউটি ছিল না কিনা। দেন চিন্তা করে হ্যাঁ ডিউটি ছিল, ডিউটি কি ব্রিচ করা হয়েছে কিনা, ব্রিচ অফ ডিউটি। দেন বলা হচ্ছে হ্যাঁ ডিউটি, তার যে দায়িত্ব সে দায়িত্ব ব্রিচ করলো, এই ব্রিচের কারণে আপনার কোনো ড্যামেজ হয়েছে কিনা। প্রথম আপনার ডিউটি ছিল, দায়িত্ব আপনি পালন করেন নাই, সে পালনের জন্য আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা, তখন আপনার এটা হচ্ছে নাইবার প্রিন্সিপালের মূল জিনিস। তাহলে নাইবার প্রিন্সিপাল ব্রিচ অফ ডিউটিটা কি? ব্রিচ অফ ডিউটি আপনার মনে করেন যে আপনি এই যে গার্ড, এরকম আমি একটা গার্ডের উদাহরণ দিচ্ছি, অন্য আপনি সব ক্ষেত্রেই গার্ড, তাকে দায়িত্ব দেওয়া আছে কি করবে, সে সারা রাত আপনার পাহারা দিবে, রাত্রের জন্য তাকে গার্ড নিয়োগ করা হলো, বা দিনের বেলা গার্ড নিয়োগ করা হলো, সে পাহারা দিবে। সে কি করলো, সে পাহারা দিল না, সে ঘুমাই গেল। তার তো দায়িত্ব সজাগ থাকবে, সে সজাগ থাকবে, কিন্তু সজাগ থাকলে সে ঘুমাই গেল। এই যে ঘুমিয়ে গেল, এটাই হচ্ছে তার আসলে আপনার ব্রিচ অফ ডিউটি। দেন চিন্তা করা হবে আসলে যখন কোনো একটা আপনার গাড়ি চুরি হয়ে গেল, অথবা এখানে কোনো একটা গ্লাস ভেঙে ফেললো এসে বাইরে থেকে, তখন চিন্তা দেখতে হবে যে হ্যাঁ সে কি ঘুমানোর কারণে এই গ্লাসটা ভাঙলো কিনা, ঘুমানোর কারণে চুরিটা হইলো কিনা। সে যদি না সজাগ থাকতো তাহলে সে এটা চুরিটা বন্ধ করতে পারতো কিনা, বাধা দিতে পারতো কিনা, লোকজনকে জমায়েত করতে পারতো, তখন চলে যেত, ওই রকম কারণ কিনা। যদি হয়ে থাকে তাহলে সে গার্ড এটার জন্য দায়ী। দিস ইজ কল্ড নাইবার প্রিন্সিপাল। ঠিক একই রকম হতে পারে আপনার একটা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টে আমি বলতেছি যে আমার এই যে রাইস, এই রাইসটা খাইলে আপনি এইরকম এই উপাদানগুলো পাবেন, আমার এই অয়েলে এই উপাদানগুলো আছে, তাহলে এই উপাদানগুলো দেওয়াটা হচ্ছে আমার ডিউটি। আমি কি করলাম, এই উপাদানগুলো দিলাম না, যা যা দেওয়ার দরকার আমি লিখছি, ঠিক আছে, বা সবকিছু করলাম, আমি উপাদানগুলো দিলাম না। দ্যাট মিনস আমি ওই যে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি কি করলাম, সেটা আবার ক্রিমিনালও চলে যাবে, দায়িত্বটা আমি ব্রিচ করলাম। দেন আমি দেখতে হবে যে এই যেটা সে পরবর্তীতে কি হলো, তাকে যে আয়োডিন যুক্ত লবণের ক্ষেত্রে যদি আমি বলি, সে আয়োডিনে সে খাচ্ছে, সে ভাবতেছে আমি আয়োডিন লবণ খাচ্ছি, কিন্তু পরবর্তীতে তার আয়োডিনের প্রবলেম হলো, আমি আয়োডিন দিলাম না দিয়ে আমি আয়োডিন যুক্ত লবণ দিয়ে দিলাম বলে আমি বিক্রি করলাম। সে আয়োডিন যুক্ত লবণ খাচ্ছে, পরবর্তীতে সে আয়োডিনের অভাবে তার বিভিন্ন রোগ হলো, সে এটার জন্য মামলা করলো এই লবণ কোম্পানির বিরুদ্ধে। তখন সেই লবণ কোম্পানি সেখান থেকে আপনার দেখবেন আপনার ইনভেস্টিগেশন করে, এই যে আমি যে আয়োডিন দিলাম না, এই এতটুকু আয়োডিনের জন্য তার কি এফেক্ট আসছে কিনা, যদি আসে থাকে তাহলে কি হবে, সে এটার জন্য সে কম্পেনসেশন দিতে হবে। দিস ইজ কল্ড নাইবার প্রিন্সিপাল। অর্থাৎ যিনি আয়োডিনের লবণ কোম্পানি, তার একটা প্রিন্সিপাল আছে, সে প্রতিবেশীর জন্য কি কাজ করবে, সে যে পরিমাণ বলছে যে আমি এত পরিমাণ আয়োডিন দিব, এই উপাদান দিব, সেই উপাদানগুলো সে ঠিকভাবে দিতে হবে। দিস ইজ কল্ড নাইবার প্রিন্সিপাল। বলেন, একজন বলেন নাইবার প্রিন্সিপাল কি, আরেকজন বলেন, একটু এলাবোরেট করেন।
নাইবার প্রিন্সিপাল কি বলেন? স্যার প্রতিবেশীর ক্ষতি হবে এমন কোনো কাজ করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে রাইট। হ্যাঁ, আর কি বলেন? এই ক্ষেত্রে কি নেগলিজেন্সির দায়টা কি একজনের উপরে পড়বে? নাইবার প্রিন্সিপাল হচ্ছে আপনার ওটা একটা, ওটা হচ্ছে আপনি নেগলিজেন্স হচ্ছে আপনি নেগলিজেন্সের কারণে এফেক্টেড হয়ে গেল বা হলো। আর এটা হলো আপনার সবসময় আপনার কি আছে, আপনার প্রতিবেশীর প্রতি আপনার একটা দায়িত্ব আছে। দিস ইজ কল্ড নাইবার প্রিন্সিপাল। প্রতিজনেরই ইন্ডিভিজুয়ালি দায়িত্ব আছে। প্রতিবেশী বলতে কি জনগণকে বোঝাচ্ছে, মানে দেশের সব মানুষকে? এটা বলে দিচ্ছে প্রতিবেশী মানে কি, এই ঘটনার জন্য, এই ফ্যাক্টরের জন্য যারা ডাইরেক্টলি আপনার রিলেটেড, দে আর দ্য আপনার ফ্যামিলি প্রতিবেশী। ক্লিয়ার? যেমন আমি একটু উদাহরণ দিলাম, লবণ, যারা লবণ খাচ্ছে, আমি যদি লবণের ক্ষেত্রে হয়, আমি যদি তেলের ক্ষেত্রে হয়, তেল যারা খাচ্ছে অল আর দ্য ইনক্লুডেড ইন নেইবার। আপনি আপনার যদি সাউন্ড বক্সে আপনি বাজাচ্ছেন, তাহলে আপনার এলাকার কাছাকাছি যারা ভাষা আছে অল আর ইনক্লুডেড ইন ইউর নেইবার। সবাই খায়, সবাই, তাহলে সবারই ক্ষেত্রেই তো একই। সবাই ক্ষেত্রে এই জন্য নেইবার প্রিন্সিপাল মানে হচ্ছে যিনি লবণ কোম্পানি লবণ তৈরি করতেছেন তার প্রিন্সিপাল, সে যে অনুযায়ী মানে যেভাবে বলছে সেভাবে সে এই এখানে এগুলো মানে প্রোভাইড করছে। আর তাহলে কারখানায় যে কারখানায় কালো ধোঁয়া ওরা যে পরিবেশ করে, তাহলে তো এরাও সাধারণ মানুষের যে ক্ষতি করে, এক্ষেত্রে কি নেইবার প্রিন্সিপালে পড়বে এটা? হ্যাঁ, নেইবার প্রিন্সিপালে পড়বে। নেইবার প্রিন্সিপালে পড়বে। প্রথম হচ্ছে তার ডিউটি টু টেক কেয়ার, তার কি কাজটা ছিল, দায়িত্ব কি ছিল, ধোঁয়া মুক্ত করে মানে আপনাকে ধোঁয়াগুলো শোষণ করে নিয়ে নেওয়া, ধোয়ার জন্য যেটা তারপর যে ব্লিচ অফ ডিউটি, সেই ধোঁয়াগুলো সে চিমনি ইউজ করে নাই। দিস ইজ কল্ড ব্লিচ অফ ডিউটি। এই চিমনি ইউজ না করার কারণে আপনার প্রতিবেশী যারা আছে তাদের ক্ষতি কতটুকু ড্যামেজ হলো, সেই ড্যামেজে তার নামে মামলা করলে সেই মামলার ড্যামেজটা সে কম্পেনসেশন দিতে হবে। ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, এই নেগলিজেন্সের উপর ড্যামেজ কোন নাইবার প্রিন্সিপাল। ক্লিয়ার? জি স্যার। আমি একটু সামনের দিকে আগাই। আর কোনো কোশ্চেন না থাকলে নাইবার প্রিন্সিপাল সম্পর্কে আমরা সামনে আগাচ্ছি। স্যার হ্যাঁ বলেন। স্যার এই ক্ষেত্রে জরিমানা বা কোনো কিছু এগুলা কি উল্লেখ করা আছে আইনে? কম্পেনসেশন, হ্যাঁ ওই আইনে আছে, ওইটা ডিটেইলস। আসলে সিভিল লাইবিলিটি অনেক ডিটেইল জিনিস। আপনার এখানে আপনার মামলা রায় করতে হলে অনেক ডিটেইলস ইনভেস্টিগেশন লাগে। হ্যাঁ, ডিটেইলস ইনভেস্টিগেশন করে আপনার কত জরিমানা হবে, আপনার যতটুকু নেগলিজেন্স যতটুকু ক্ষতি হয়েছে যত পরিমাণ হবে, আপনার কোনো উল্লেখ করা নাই কত অ্যামাউন্ট, এত বা এত, কারণ অ্যামাউন্টের দরকার নাই তো। আপনার কম্পেনসেশন পাবেন, আপনি যত পরিমাণ আপনার ক্ষতি, যত পরিমাণ সে ক্ষতি দিতে হবে এইটার জন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে স্প্রাইট বা কোকা কোলা এই ধরনের কোম্পানি যেগুলো অনেক সময় এদের এক্সপায়ার ডেটের যে প্রোডাক্ট গুলো খাওয়ার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেটা কি হবে স্যার সেক্ষেত্রে? সেটা আপনার সিভিল লাইবিলিটি তো আপনারও একটা আছে, যেটা ক্রিমিনাল লাইবিলিটি। মারা জায়গায় যখন চলে যান, ডেথ হয়ে যায়, তখন তো সে মার্ডার করলেন, সেটা কিন্তু আপনি ক্রিমিনাল লাইবিলিটিতে আপনি করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কোনো ক্ষতি হলেন, আপনার স্বাস্থ্যের একটু সমস্যা হলো, দিস ইজ ইনক্লুডেড ইন সিভিল লাইবিলিটি। রাস্তায় তো অযথা হর্ন বাজায় মানুষের, হার্টের পেশেন্ট বা বললাম উন্নত দেশে সব আছে এখন, আস্তে আস্তে সব হচ্ছে সিভিল লাইবিলিটি। এটা তো আমাদের দেশে তো ওইভাবে এখনো আসে নাই, ওইভাবে এগুলো যখন আসবে তখন ওইরকম মামলা অ্যাভেলেবেল মামলা হবে। এখনো হচ্ছে না তা না। হর্ন বাজাচ্ছে, অযথা হর্ন বাজালে তো আপনি ইচ্ছা করলে যে ট্রাফিক আইনে এসে অনেক মামলা দিতে পারতেন। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। স্যার যদি নেগলিজেন্সের জন্য পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো স্যার ক্ষতিপূরণের বিষয়টা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো অ্যামাউন্ট তো হবেই। আপনি বড় ক্ষতি করবেন, বড় অ্যামাউন্ট হবে না?
আপনি এনভায়রনমেন্ট পুরো এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলছেন, আপনি ক্ষতিপূরণ, আর এই ক্ষতিপূরণ অ্যামাউন্টের ক্ষেত্রে তো রাইটের সময় তখন তার যখন আপনার সাধ্য না থাকে তখন তো আপনি ওই রাইট দিতে পারবেন না, তারও তো সাধ্য থাকতে হবে। দেন আমরা বলবো ডিউটি টু টেক কেয়ার, এর মানে কি আমরা একদম বলে ফেলছি, এগুলো আলোচনা হয়ে গেছে, তারপর আমরা বইয়ের ভাষাগুলো বলি। ডিউটি অফ care is essential and individual's responsibility. You have the foresight that your actions are likely to affect someone. The duty of care is essential and individual's responsibility. Duty of care মানে হচ্ছে individual's responsibility, আপনার দায়িত্ব কি সে দায়িত্বটা বোঝানো। You have the foresight that your actions are likely to affect someone. আপনার প্রতিজনের কাজে আপনি মানে একটা মানে যে রেসপন্সিবিলিটি, আপনার যে রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার যে যাই করবেন না কেন তার এফেক্টটা অন্য জনের উপর পড়তে পারে, তাহলে এরকম ঘটনা যখন হয় তখন সেক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি কি। There is an important condition under the liability of negligence that the defendant owes a legal duty towards the plaintiff. Plaintiff মানে হচ্ছে আপনার যিনি হচ্ছেন মানে অপরাধী আর কি, হ্যাঁ অপরাধী। Defendant owes a legal duty towards the plaintiff. From a retailer, the plaintiff purchased 2 sets of woolen underwear. মানে একটা উদাহরণ দিল আর কি, এখানকার ক্ষেত্রে একজন একটা কাপড় কিনলেন, কিন্তু সেই কাপড়গুলোতে দেখা গেল তার স্কিন ডিজিজ, পরার পরে স্কিন ডিজিজ হলো। This problem occurs due to the excess amount of sulfate. কারণ হলো সেখানে excess amount sulfate মানে আপনার ইউজ করা হলো, সালফেট উপস্থিতি ইন দ্য হোল and not removing it at the time of washing. যখন সে কাপড়টা ধুইল সেই ক্ষেত্রে সেটা ওয়াশ করে নাই যথাযথভাবে, হ্যাঁ, it due to the negligence at the time of washing it. As this is the case, the manufacturer are completely liable as they are not able to perform their ডিউটি কারেক্টলি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আপনার ডিউটি টু টেক কেয়ার কি। ডিউটি টু টেক কেয়ার হচ্ছে আপনার যা করা দরকার ছিল সেটা সে কাজটা আপনি করেন না যথাযথভাবে, এই কারণে যদি কোনো ক্ষতি হয় সেটা ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, মানিটারি আপনার কম্পেনসেশন দিতে হবে, ড্যামেজ হলে সেই ড্যামেজের আপনার দিতে হবে। দিস ইজ কল্ড ডিউটি টু টেক কেয়ার। দেন বলা হলো ব্রিচ অফ ডিউটি। Victim only has a valid claim for damage if the person who owes the duty is shown to have broken it. Victim claim করতে পারবে কতটুকু পর্যন্ত? Only has a valid claim for damage if the person who owes the duty is shown to have broken it. যদি সেটা সে শুধু ভঙ্গ করে, তার যে দায়িত্ব সে দায়িত্বটা শুধু পালন না করে, তাহলে শুধুমাত্র ভিকটিম এখানে এটার জন্য ক্লেম করতে পারবে। The standard required is that of the reasonable person. Higher duties in the law of tort are placed on those who are in a position of responsibility. Similarly, the more serious the consequences are likely to be, the more care is expected. মানে হচ্ছে আপনার যেই জিনিসটার ক্ষেত্রে বেশি সিরিয়াস সেই ক্ষেত্রে আপনার কেয়ারটা আরো বেশি নেওয়া উচিত। Greater care is expected towards especially vulnerable victims. এবং বলা হচ্ছে যে যে ক্ষেত্রে vulnerable victims গুলোর ক্ষেত্রে স্পেশাল কেয়ার নেওয়া উচিত, যেমন হচ্ছে চিলড্রেন, হ্যাঁ বাচ্চা শিশুদের ক্ষেত্রে সেক্ষেত্রে আরো কেয়ার নেওয়া উচিত। Conversely, a lower duty of care is expected from children. কিন্তু আমরা অপোজিট হচ্ছে আমরা শিশুদের কাছ থেকে আসলে আপনার বেশি তার দায়িত্ব যদি আমি আশা করি তাইলে হবে না, শিশুরা কম দায়িত্ব পালন করবে সেটাই স্বাভাবিক। যেমন মনে করেন যে আপনার গাড়ি চালাচ্ছেন, আপনার এক বাচ্চা গিয়ে আপনার দৌড় মারলো, গাড়িতে চলে পড়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনার যিনি গাড়ি চালাচ্ছেন উনি একটু আসলে বা দেখে শুনেই চালাতে হয়, খুব খেয়াল রাখতে হয় বাচ্চা কাচ্চা আসছে কিনা, পশু পাখি পড়লো কিনা, এই খেয়ালটা তার রাখতে হবে। শিশু তো আসলে ওই দায়িত্ব ওই রকম না, আবার শিশুর দায়িত্ব নাই, কিন্তু সেক্ষেত্রে দেখা হবে যে শিশুর যে গার্ডিয়ান তারা কেন ছেড়ে দিল তাকে, সেটা অবশ্যই এখানে অ্যানালাইসিস করা হবে। তাহলে দিস ইজ কল্ড ব্রিচ অফ ডিউটি। আপনার যে ডিউটিটা আপনি যদি ব্রিচ করলেন কিনা, যে ব্রোকেনের কারণে কোনো ক্ষতি হলো কিনা,
সেটাই হচ্ছে এখানকার দ্বিতীয় ডিউটি। দেন বলা হচ্ছে ড্যামেজ কজ বাই ডিউটি নেগলিজেন্স। আপনার ড্যামেজ হলো, হ্যাঁ, সেই ড্যামেজটা আপনার এই নেগলিজেন্সের কারণে হলো কি? আমার তো মানে আপনার কোকা কোলা খাইলাম, কোকা কোলাতে আপনার ডেট এক্সপায়ার্ড হয়ে গেল, এটা আপনার মনে করেন যে কেমিক্যালি আপনার এটা খারাপ হয়ে গেল এবং এটা কি করলো, রিয়েকশন করলো। অথবা আপনি কোনো ওষুধ কোম্পানির ওষুধ খাইলেন, ওষুধটা রিয়েকশন করলো। অথবা আপনার কোকা কোলা খাইলেন, অ্যালকোহলের সমস্যা হলো, অ্যালকোহল থেকে আপনার ক্ষতি হলো, যার জন্য আপনার মৃত্যু হলো। এখন আপনার দেখতে হবে আসলে মৃত্যু যে আপনার হলো, এটা খাওয়ার পরে আপনার মৃত্যু হলো, সেটা এইটা খাওয়ার জন্য আপনার মৃত্যু হলো কিনা। আপনার ওই টাইমে আপনার স্ট্রোকও করতে পারে, ওই মানে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে। আপনি শুধুমাত্র এই যে অ্যালকোহল খাইলেন সেটার জন্যই যে হলো তা কি না। দিস ইজ কল্ড ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। আপনার এই ড্যামেজটা যেটা হচ্ছে সে নেগলিজেন্সের কারণে হয় কিনা সেটা আগে আপনার মানে প্রুভ করতে হবে। The claimant cannot recover damage for negligence unless he has suffered damage. This can include some or any of the following: personal injury claim, particularly from accidents on the road or at work, constitute a large proportion of all negligence claims to such an extent that potential wrongdoers are required by statute to ensure against possible liability, so as to ensure that victims can get any damage awarded. Damage to property can be recovered. Financial loss directly connected with personal injury or to property is recovered. You will apply the The harm must also have been clearly caused by the negligence, and only damage which could have been reasonably foreseen at the time of the negligence will be included. Contributory negligence, negligence and professional advisor. Negligence যেটা বলছি সেটা একটা হচ্ছে contributory negligence. The defense of contributory negligence arises if the claimant was party the author of his own misfortune, so that the accident was partly caused by the claimant himself. মানে আপনার যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, আপনার নিজের নেগলিজেন্সের কারণে নিজে ক্ষতি হলে, দিস ইজ কল্ড কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। Defense of contributory negligence arises if the claimant was partly the author of his own misfortune, so that the accident was partly caused by the claimant himself. Negligence and professional advisor. Despite an initial reluctance, the courts have extended the NIVAR principle to negligent advice and to purely financial loss. মানে বললো হচ্ছে আপনি নেগলিজেন্স আর প্রফেশনাল অ্যাডভাইজার আছে, আপনি যেটা করা দরকার আপনি ওর মাধ্যমে, যেমন আপনি প্রফেশনাল ইনস্টিটিউটের এক মেম্বার অথবা আপনি একজন অডিটর, আপনি যেভাবে কাজটা দেখবেন সেটা হয়তো আপনি ওইভাবে দেখেন নাই, আপনি ট্রু অ্যান্ড ফেয়ার ভিত্তিতে চলে গেছেন, সেটা আপনি নেগলিজেন্স অ্যান্ড প্রফেশনাল অ্যাডভাইজার। ডিসপাইট অ্যান ইনিশিয়াল রিলেক্টেন্স, আপনি রিলাক্টেন্ট ছিলেন, কোর্স আপনি মনে করছিলেন যে আসলে আমার কি কিছু করার না, আমি তো আমার তোমার দেখে গেছি। The court have extended the NIVAR principle to negligent advice and to purely financial loss, এবং এটার জন্য আপনার ফাইন্যান্সিয়াল লস হলো। This had a profound effect on situations arising when a professional person's advice is relied upon by a non-client. সেক্ষেত্রে আপনার যদি হয় প্রফেশনাল পার্সনের আপনার নন ক্লায়েন্টের উপর যদি এরকম একটা কোনো রিলাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা এগুলো দেখবো। হ্যাঁ, 3টা পয়েন্ট নাইবার প্রিন্সিপালের ক্ষেত্রে 3টা পয়েন্টগুলো একটু আপনারা দেখে নেবেন ভালো করে। হ্যাঁ, একটা হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, এটা আমরা কি বুঝলাম? হ্যাঁ, আমরা আগে আলোচনা করছি ব্রিচ অফ ডিউটি। ব্রিচ অফ ডিউটি কি? ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। আপনার ড্যামেজটা যেটা হচ্ছে সেটা নেগলিজেন্সের কারণে হচ্ছে কিনা। এই ড্যামেজ কজ বাই নেগলিজেন্স আবার এখানে 2 প্রকার বলা হচ্ছে, একটা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আর একটা হচ্ছে নেগলিজেন্স এন্ড প্রফেশনাল অ্যাডভাইজার। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কি আপনার 2 পক্ষেরই নেগলিজেন্স আছে, সেটাও হতে পারে, দুজনেরই আপনার কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। আবার নেগলিজেন্স এন্ড প্রফেশনাল অ্যাডভাইজার হচ্ছে আপনার যেভাবে আপনার প্রফেশনাল অ্যাডভাইস করা দরকার ছিল আপনি সেভাবে করেন না, যার জন্য সে আপনি ভুল করছেন, এটা জন্য সে ফাইন্যান্সিয়াল লস হলো। দিস ইজ কল্ড নেগলিজেন্স এন্ড প্রফেশনাল অ্যাডভাইজার।
আমরা এগুলো আমরা দেখে নিব বই থেকে, সময় কম। ইংলিশ লিগ্যাল সিস্টেম, ইংলিশ লিগ্যাল সিস্টেমের যেগুলা সিস্টেমটা, সেই সিস্টেম আসলে আমাদের দেশে প্রায় অলমোস্ট সিমিলার। হ্যাঁ, সিভিল কোড স্ট্রাকচার, সিভিল কোড স্ট্রাকচারটা কি, সিভিল কোড কিভাবে হয়, সুপ্রিম কোর্ট, কোর্ট অফ আপিল, হাইকোর্ট, ঠিক আছে? তাহলে অর্থাৎ হাইকোর্ট, কোর্ট অফ আপিল, আপিল থেকে তারপর সুপ্রিম কোর্টে যাবে। ক্রিমিনাল কোর্ট, যে আমরা ক্রিমিনাল কোর্টগুলো হয় সেগুলো মানে হায়ারার্কি অনুযায়ী আসলে এখানে সাজানো। ম্যাজিস্ট্রেট কোর্ট, প্রথম আপনার যে কোনো কিছু আপনার যদি নিম্ন আদালতে যায় তখন ম্যাজিস্ট্রেট কোর্ট, ম্যাজিস্ট্রেট জজ কোর্ট যাবে, তারপর হচ্ছে আপিল ডিভিশনে যাবে, কোর্ট অফ আপিল, ক্রিমিনাল ডিভিশন, দেন সুপ্রিম কোর্ট। এই হচ্ছে আমাদের দেশের লিগ্যাল সিস্টেমটা, যেটা হ্যাঁ ক্রিমিনাল কোর্ট এবং সিভিল কোর্টের লিগ্যাল সিস্টেম। আমাদের এখানে একটা পয়েন্ট আছে শরিয়া ল। শরিয়া ল, শরিয়া ল কি? শরিয়া has been connected to idea of spiritual law and a system of divine law, social, economic and political issues as well as religious rituals are covered by Sharia. ঠিক আছে, আমরা আমাদের দেশের মুসলিম অধ্যুষিত দেশ, আমরা 80% উপরে, হ্যাঁ আমরা 85% মতো আমাদের মুসলিম, সেক্ষেত্রে আমাদের দেশের শরিয়া লটাই আসলে অ্যাপ্লিকেবল হওয়ার কথা ছিল, যদি আমাদের দেশের ওই কনস্টিটিউশনাল কারণে কনস্টিটিউশনে শরিয়া ল অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, সেখানে কি একটা শরিয়া লয়ের আইন আছে, সেই অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে আপনার রায় হওয়ার কথা, সেখানে আমাকে অনেক কিছু হতে পারে। সেই জন্য আমরা এখানে আসলে অল্টারনেটিভ একটু আলোচনা করবো। পরীক্ষায় আসেও আপনি অনেক সময় পরীক্ষায় আসবেন। Sharia has been connected to the idea of spiritual law and a system of divine law, social, economic and political issues as well as religious rituals are covered by Sharia. Sharia lawতে আপনার সামাজিক, অর্থনৈতিক, হ্যাঁ আপনার হচ্ছে রাজনৈতিক, হ্যাঁ আপনার ধর্মীয়, all are related, all are covered by Sharia law. Sharia lawতে শুধুমাত্র আপনার যে শুধু আইন, আপনার মামলা মোকদ্দমা সামাজিকতায় এখানে চলবে বা অর্থনৈতিক আইন হবে তা না। সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, হ্যাঁ এজ ওয়েল এজ আপনার ধর্মীয় এবং আপনার যে স্পিরিচুয়াল, অল আর ইনক্লুড কাভার্ড বাই দ্য শরিয়া। শরিয়া লয়ে প্রাইমারি সিস্টেম অফ শরিয়া ল হচ্ছে কোরআন, সুন্নাহ, কোরআন, সুন্নাহ। হ্যাঁ, মেন হচ্ছে এই দুইটা। তার পরবর্তীতে যখন আসলো কোরআন সুন্নাহর পর ইজমা এন্ড কিয়াস, তাহলে টোটালি যদি আমরা বলি, আমরা বলতে পারি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, those are the sources of শরিয়া ল। কোরআন কি? কোরআন তো আমরা জানি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে সরাসরি আমাদেরকে যেটা দিয়েছেন এবং সেখানে যা যা উল্লেখ করা আছে সেটা হচ্ছে কোরআন। সেই অনুযায়ী যদি কোনো আইন হয়, সেই অনুযায়ী কোনো যদি আপনার কোনো রায় হয়, সেটাই হচ্ছে as the sources of শরিয়া ল। দেন হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন এবং সেই অনুযায়ী, হ্যাঁ as per approved direction, if we are provide any judge or any decision, then is called sunnah, called sources of Sharia law. Then ijma, ijma হচ্ছে আপনার যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে সুন্নাহর পরে যখন সাহাবী আজমাইনগণ তারা যখন তাদের কোনো কাজ তখন ডিসিশন দিতে গেলে যখন পুরোপুরি ক্লিয়ার হচ্ছিলেন না, তখন তারা আলোচনার মাধ্যমে যখন যেটা করতেন সেটা হচ্ছে ইজমা। দেন হচ্ছে কিয়াস, সাহাবিয়াদের পরবর্তীতে, খিলাফতের পরবর্তীতে যখন বিভিন্ন বর্তমান পর্যন্ত যখন আপনার কোনো ইসলামিক কোনো ডিসিশন আসবে, তখন তাদের ইসলামিক যারা পণ্ডিত থাকবেন, ইসলামিক যারা আপনার আমরা বলি যে মুফতি যারা, তারা মিলে যদি কোনো ডিসিশন দেয়, তখন দিস ইজ কল্ড ডিসিশন আপন দ্য কিয়াস। এই হচ্ছে আমাদের ফোর সোর্সেস অফ শরিয়া ল: কোরআন, সুন্নাহ, ইজমা and qiyas. It is believed that Sharia law must provide fully for a personal, spiritual and physical well-being. On this basis, it must be comprehensive. 5 categories of actions are identified. অর্থাৎ আমাদের যে শরিয়া লতে আসলে আমাদের ইসলামের যেটা হয়, সেখানে 5টা আপনার পিলার, 5 পিলারের উপর ইসলাম শরিয়া ল
identified and Sharia law as the action. There is 5 pillars are the শাহাদাত। আমরা বলি যে আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শাহাদাত। আপনি প্রথম শাহাদাত, তারপর হচ্ছে সালাত। প্রথমেই আপনার হচ্ছে আল্লাহ একত্ববাদে বিশ্বাস করতে হবে, বিশেষ করে শাহাদাত। দেন একত্ববাদের পরে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে সালাত কায়েম করতে হবে, বিশেষ করে সালাত। দেন সাওম, যাকাত এন্ড হজ। দিস ইজ দ্য 5 pillars of Islam. হ্যাঁ, তাহলে as a Muslim, we know about the 5 pillars of Islam and as well as the sources of Sharia. This is the topics of our syllabus. আমরা যদি আমার শিক্ষা যদি আপনারা দেখেন তাহলে আমরা দেখতে পাবো আপনাদেরকে আমার এই শিক্ষা সবাইকে হয়তো দেওয়া আছে। ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে? ফাইলটা দেওয়া আছে আমাদের। জি স্যার। ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে এখানে আপনার ইয়েতে? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখাই একটু এটা বলতে করি। এই যে দেখেন আমার এই ওয়ার্ড ফাইলে এখানে দেওয়া আছে কম্পারিজন অফ ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম, সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। সিভিল ল কি এখানে দেওয়া আছে, ক্রিমিনাল ল কি দেন বলা আছে, ডিফারেন্স বিটুইন সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। আপনারা এটা দেখে নেবেন। তারপর আমরা আলোচনা করছি সোর্সেস অফ ল। আমাদের দেশে যে ইংলিশ ল আমাদের দেশে কার্যকর, সুতরাং আমাদের দেশে সোর্স অফ ইংলিশ ল আর as well as the sources of English law, pillar of English law. English law যা আছে তাই আমাদের দেশে কার্যকর আমরা ধরে নিচ্ছি। কাস্টমস আর কমন আর কেস ল, ইকুইটি, ডিস্ট্রিক্ট লেজিসলেশন, ইউরোপিয়ান ল, আদার সোর্স। কাস্টমস, কমন আর কেস ল কি আমরা আলোচনা করছি, ইকুইটিকে আলোচনা করলাম, ডিস্ট্রিক্ট লেজিসলেশন আলোচনা করলাম, হ্যাঁ, তারপর ইউরোপিয়ান ল আমরা আলোচনা করলাম। তারপর আমরা বলছি জুডিশিয়াল, আদার সোর্সে, জুডিশিয়াল প্রেসিডেন্ট, হ্যাঁ, কোর্ট অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। তারপর আমরা আলোচনা করছি টর্ট অফ নেগলিজেন্স, নাইবার প্রিন্সিপাল আছে ডিউটি টু টেক কেয়ার, ব্রিচ অফ ডিউটি, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, ইংলিশ লিগ্যাল সিস্টেম, সুপ্রিম কোর্ট, তারপর হচ্ছে ক্রিমিনাল কোড স্ট্রাকচার। এখানে একটা জিনিস দেখেন যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ লিগ্যাল সিস্টেমস অফ ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইটালি, ডেনমার্ক, গ্রিস এন্ড সাইপ্রাস। এই যে লিগ্যাল সিস্টেমগুলো বিভিন্ন দেশে যদি আপনি জানতে চান তাহলে আপনি বই থেকে এটা কিনে নেবেন। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ লিগ্যাল সিস্টেম অফ ফ্রান্সের লিগ্যাল সিস্টেম কি ওখানে বইয়ে দেওয়া আছে। ফ্রান্সের, জার্মানি, পোল্যান্ড, ইটালি, ডেনমার্ক, গ্রিস, সাইপ্রাস, তারপর হচ্ছে ইউএসএ, মালয়েশিয়া, এগুলা, চীনা, শ্রীলঙ্কা, এগুলো বই থেকে দেখে নেবেন। শরিয়া ল হচ্ছে প্রাইমারি সোর্স অফ শরিয়া ল, দেন হচ্ছে 5 পিলার। এই ছিল আমার শিক্ষা, এইগুলোই আসলে পাওয়ারপয়েন্টে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এই শিক্ষা কালেক্ট অবশ্যই আপনার করে নেবেন, করলে আপনারা মোটামুটি কভার হয়ে যাবে। আমরা আর কতক্ষণ আমরা কোশ্চেনগুলো দিচ্ছি। ঠিক আছে, এর ভিতরে কোনো প্রশ্ন আছে? আমরা একটু ইয়ার কোশ্চেনগুলো দেখি। হ্যাঁ, যে নেগলিজেন্স অফ দ্য প্রফেশনাল অ্যাডভাইজার,
এটা একটু যদি বলতেন হচ্ছে আপনার আমরা তো বলছি যে ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, আপনার ড্যামেজ তো নেগলিজেন্সের কারণে হচ্ছে কিনা সেটা আবার দুটা ভাগ করতে হবে, একটা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আর একটা হলো নেগলিজেন্স বাই দ্য প্রফেশনাল এক্সপার্ট বা কন্ট্রিবিউটরের হচ্ছে স্যার দুজনের নেগলিজেন্সের ক্ষেত্রে দুজনেরই অবদান থাকবে, মানে দুজনেরই হতে পারে। আর প্রফেশনালে তার অ্যাডভাইসের কারণে যদি কোনো ফাইনান্সিয়াল লজার হয় তাহলে সেটা হচ্ছে প্রফেশনালিজমের কারণে নেগলিজেন্স হতে পারে। ঠিক আছে, আপনি আপনারা নিয়োগ করা হলো নিয়োগ করার জন্য আমি কি সামনে শীতে কি বেশি শীত করবে না কম শীত করবে করলে আমরা কত সেট আমরা তা মনে করেন যে আমি জ্যাকেট তৈরি করব, আপনি আমাকে অ্যানালাইসিস করে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে আপনি আমাকে একটা আইডেন্টিফাই একটা ডাটা দিলেন, এই অনুযায়ী আমি প্রোডাকশন করলাম, পরবর্তী এবছর শীতই করবো না, আমার কোনো কিছু বিক্রি হলো না, আমার ফুল লস, তাহলে সেক্ষেত্রে আপনার যে ফাইন্যান্সিয়াল লস হলেন তাহলে এটার জন্য আপনি যদি আপনার কারণে যদি আমি ক্ষতি হয়ে থাকি তাহলে আপনি আমাকে আপনার দেবেন আপনার সিভিল লাইবিলিটি অনুযায়ী বিল কোড অনুযায়ী আপনার কাছ থেকে ড্যামেজ রকম করতে হবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে পাওয়ারপয়েন্টের এটা। হ্যাঁ বলেন। জি স্যার, স্যার শরিয়া ল থেকে কি আমাদের কোনো কোশ্চেন থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে সহজ সহজ কোশ্চেন, তো যেমন মনে করেন আমি যদি কোশ্চেন করি আমি হয়তো শরিয়া লর কোশ্চেন দিয়ে ঢুকাই দিই, এটি স্বাভাবিক। থ্যাংক ইউ স্যার। অ্যাটলিস্ট এজ এ মুসলিম হিসাবে আমরা যদিও এখানে সব ধর্ম অবলম্বনী লোক আছে, সবাই তার ধর্ম সম্পর্কে কম বেশি জানা উচিত। আর এখানে আমাদের যেহেতু আমরা ধরে নিই যেহেতু মুসলিম অধ্যুষিত, কিন্তু আমরা 80% উপরে আমরা মুসলিম, সুতরাং আমাদের আর শুধু মুসলিম না আসলে হিন্দুরাও মুসলিমদের ধর্ম বিশেষ করে এই 5 পিলার তার সোর্সেস এগুলো জানা দরকার আছে, সবারই দরকার আছে, এবং শুধু আমাদেরটা না আপনার ধর্মেরটা আপনি জানবেন, এটাই নিয়ম। আচ্ছা স্যার, তাহলে কি আমরা যে 1 2 3 4 যে কোরআন সুন্নাহ ইজমা কিয়া এই চারটা ডিটেইলসও পড়তে হবে? ডিটেইলস পড়বেন। ওকে স্যার। আর স্যার উপরের যে ক্যারেক্টারিস্টিক্স পড়তে বললেন ফ্রান্স জার্মানি এগুলোর কি কোশ্চেন আসতে পারে স্যার? এগুলোর উপরে ক্যারেক্টারিস্টিক নাকি জানার জন্য পড়বো? গত বছর এক কোশ্চেন পড়ে বলছি এরকম ইন্টারন্যাশনালি এটা লিগ্যাল সিস্টেম এইগুলো জানার জন্য আসলে মূলত জানার জন্যই আপনি সব আপনি আপনি পড়ে পারবেন না। জি স্যার, সেই জন্য আর কি আস্ক করা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ড্যামেজ কেউ যদি ইন্টেনশনালি করে, আমি যদি এখানে তো বললেন যে অবহেলার কারণে, ইন্টেনশনালি যদি কোনো কাজ করে, ইন্টেনশনালি করলে তো সেটা ক্রিমিনাল কেস হয়ে যাবে, নট অনলি সিভিল কেস। মানে খাবারে যে ভেজাল দেয় সেটা কি আমার এই ড্যামেজে পড়ে নাকি সেটা ক্রিমিনাল? এটা হচ্ছে খাবারের যে ভেজাল দেওয়া, একটা হচ্ছে ইচ্ছাকৃত জং করে তখন তো ক্রিমিনাল, ওটার জন্য তো আপনি ইচ্ছা করে দেয়, হ্যাঁ ইচ্ছা করে ক্রিমিনাল। আরেকটা হচ্ছে আপনি মনে করেন মেশিনে কাজ করতেছে, মেশিনে কাজ করতে যেভাবে মিশানোর দরকার ছিল সেখানে ওই মেশিনে কাজ করে না, ওই যথাযথভাবে ওই মিশাইতে পারে না, অথবা যে দায়িত্ব যাকে দেওয়া ছিল সে আপনার ওই সঠিক সময়ে ওই জায়গায় যাইতে পারে না, সঠিক সময় মিক্সিং দেয় না, সেটা হচ্ছে আপনার নাইবার প্রিন্সিপালে পড়বে। আরেকটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমি ভেজাল মিক্স দিয়ে দিচ্ছি আমি বেনিফিট নেওয়ার জন্য, সেটা ক্রিমিনাল কেস হবে। স্যার কোরআন সুন্নাহ ইজমা কিয়াস লাস্টেরটা একটু বলবেন? কিয়াস হচ্ছে আমরা আমাদের যেটা হচ্ছে বর্তমান প্রজন্ম পর্যন্ত কিয়াসই মানে সর্বশেষ পর্যন্ত আপনার ছিল, আর ইজমা হচ্ছিল আপনার হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত পর্যন্ত যখন ছিল, খলিফা ওনার সাহাবীদের যে হ্যাঁ সরাসরি যারা দেখছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পর্যন্ত খেলাফত পর্যন্ত ছিল সেটা ছিল ইজমা। আর এর পরবর্তীতে যখন আসছে বিভিন্ন দেশের যখন বিভিন্ন প্রবলেম হলো, ইসলামিক কোনো কিছুটা মানে আরো ডিটেলস দরকার অথবা কোনো সিচুয়েশনের কারণে, যেমন মনে করেন এখন কোভিড সিচুয়েশনে এখন নামাজ এই যে আপনার যেভাবে পড়তেছে গ্যাপ করে পড়তেছে এই সিচুয়েশন অথবা আগে কখনো যদি না থেকে থাকে আর সিচুয়েশন হয় নাই, সেই ক্ষেত্রে এখন ডিসিশনটা কোথা থেকে আসবে? হ্যাঁ সেটা হচ্ছে কি আছে ক্লিয়ার। বর্তমান সমসাময়িকে যারা এবং পণ্ডিত তাদের ডিসিশনের ভিত্তিতে যেটা হয় সেটা ওকে। তারপর আপনারা এগুলো পড়বেন, আপনাদের বই থেকে আপনারা পড়ে নেবেন, এগুলো আপনার বাজার অ্যাভেলেবেল বই আছে, ধর্মীয় বই আছে, আপনার এইগুলো থেকে আপনারা পড়ে নেবেন। স্যার আমি একটাতে পড়ছি যে
কোনো কিছুতেই যদি ইয়ে না হয় শেষে হচ্ছে নিজের বিবেক, ফাইনাল লাস্টের স্টেপ। এটা তো অবশ্যই যে বিবেক বলতে বিবেকের তো আপনার শেষ নাই। বিবেকের তো যদি গাইডলাইন না থাকে তাহলে আপনার বিবেক, আপনি যেভাবে আপনি মোটিভেটেড হবেন, ওই আমরা ইথিক্সে যেটা পড়ছি, আপনি যে কালচারে তৈরি হয়ে আসবেন সেই বিবেক কিন্তু ওইদিকে নিয়ে যাবেন। সুতরাং আপনার গাইডলাইন লাগবে, গাইডলাইন ছাড়া আপনার বিবেক আসে না। ওকে, তাহলে আমরা একটু কোশ্চেনগুলো দেখি। জি স্যার। আমাদের দেখেন একটা কোশ্চেন আছে, ডিফাইন সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল, সিভিল ল আপনি ডেফিনিশন। এক্সপ্লেইন হাউ সিভিল এন্ড ক্রিমিনাল ল রেগুলেট হিউম্যান বিহেভিয়ার ইন এ সোসাইটি। সিভিল এবং ক্রিমিনাল ল কিভাবে আপনার এই মানব সভ্যতাকে সমাজে তাদেরকে রেগুলেট করে। রেগুলেট তো করবেই, কিন্তু আপনার যেহেতু আমরা যে সিটিজেন সবাই, আমি যদি এই দুনিয়া সব পাইতাম তাহলে আমার জন্য সবচেয়ে সুবিধা হইতো। তাহলে আমি যদি পাইতে যাই তাহলে আরেকজনের ক্ষতি হইতো, তার বাড়ি আমি দখল করে নিতাম। আমি পুরোটা রাস্তায় আমি যদি মনের সুখে নাচতাম আর গান গাইতাম তাহলে আমার জন্য খুব ভালো ছিল। হ্যাঁ, তো আমি যদি গান গাই তাহলে অন্য জায়গায় গাড়ি চালাইতে পারবে না, তাহলে একটা সমস্যা হইতো। তাহলে এই যে জিনিসগুলো সবগুলো আইন রেগুলেশন যদি না থাকতো, সেখানে সিভিল ল বলেন ক্রিমিনাল ল বলেন, আমি যদি ইয়ে করতাম, হ্যাঁ, আমি যে কাউকে মারি ফেলতে পারতাম, ও নিজের কাছে কেমন লাগতো। তো এটা যদি আরেকজনের ক্ষতি না হইতো বা এসব যদি আইন না থাকতো, তাহলে তো এটা আপনার কন্ট্রোল করতে পারতেন। এইভাবে আপনারা আমার শিখে দেওয়া আছে, এগুলা আপনারা এগুলো থেকে ব্যাখ্যা করবেন। এক্সপ্লেইন হাউ সিভিল এন্ড ক্রিমিনাল ল রেগুলেট হিউম্যান বিহেভিয়ার ইন সোসাইটি। ইন বিজনেস, Sharia law is emerging as a good alternative to traditional law. বলতেছে আপনার সাধারণ ব্যবসায়িক ক্ষেত্রেও শরিয়া আইন অন্যান্য ট্রেডিশনাল আইন থেকে ভালো, এবং এটা ইমার্জিং মানে ভবিষ্যতে এটার প্রসপেক্ট আছে। ডেসক্রাইব দ্য এলিমেন্টস অফ শরিয়া ল। শরিয়া ল এর এলিমেন্টসগুলো ডেসক্রাইব করে। আগেটা কিন্তু আপনাকে আনসার দেয় না, আপনার মানে বলে নাই আপনাকে ব্যাখ্যা করার জন্য। মানে বলতেছে ইন জেনারেলি ব্যবসায়িক ক্ষেত্রে এটা অনেক বিশ্বে দেখবেন এখন আপনার মানে ইসলামিক ব্যাংকিং এগুলো নিয়ে কথা বলার সময় পাবো না, পরে এক সময় বলবো। হ্যাঁ, আপনার অন্যান্য ট্রেডিশনাল ব্যাংকিং গুলো দেউলিয়া হয়ে যায়, ট্রেডিশনাল ব্যাংকিং গুলো লোজার হয়, কিন্তু ইসলামিক ব্যাংকিং লোজার হয় না, ইসলামিক ব্যাংকিং কোনো দেউলিয়াতে হয় না। ঠিক আছে, তাহলে শরিয়া আইনের অনেক আপনার গুড সেন্স আছে বিজনেসের ক্ষেত্রে, ইকোনমিক্যাল ক্ষেত্রে, সর্বস্থায়ী আসলে ইসলামের মানে আপনার শান্তি কোনো শেষ নাই। সেখানে আপনি পরিপূর্ণভাবে ঢুকেন, আপনার সেখানে আপনি সবকিছুতে আপনার ইমার্জিং সেক্টর এখানে আছে। Multinational companies need to adjust with alternative legal system of different companies. Explain. Multinational কোম্পানিগুলা বিভিন্ন দেশের লিগ্যাল সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে হয়। এই যে আমাদের আসলে সীমা টেক্সটবুকে আপনার এইরকম করে কোশ্চেন বা এজ এ আপনার প্রফেশনাল মেম্বার অফ দ্য আইসিএমবি, ইউ শুড টু নো অল অফ দ্য লিগ্যাল সিস্টেম অফ মাল্টিনেশনাল লিগ্যাল সিস্টেম। কেন? কারণ হচ্ছে আপনি যখন বিদেশের বিভিন্ন দেশে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করবেন, আপনি বিদেশি মাল্টিনেশনালিতে আপনি নিজে বিজনেস করেন, আপনার যদি কোম্পানি মাল্টিনেশনালি হয় তাহলে আপনার মাল্টিনেশনাল অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেমগুলো বিভিন্ন দেশে জানতে হবে। তাহলে এটা কি, এটা কারণটা আপনি এক্সপ্লেইন করেন ব্যাখ্যা করার জন্য, এটা সম্পর্কে ছিলেন। Describe the characteristics of legal systems found in our country. আমাদের দেশের লিগ্যাল সিস্টেমগুলা মানে কোনভাবে চলে, সেটার ক্যারেক্টারিস্টিকগুলো কি, সেগুলো ব্যাখ্যা করা। Though common law and equity seem identical, there are some unique features which have set out the distinctiveness. Write down the distinction between the two. Common law এবং ইকুইটির ভিতরে যে আপনার ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো লেখার জন্য। Sharia has been connected to the idea of spiritual law and system of divine law. What are the primary sources of Sharia law? ঠিক আছে, দুইবার কিন্তু কোশ্চেন আছে Sharia law এর উপরে। Bangladesh legal system is based on English law. What are the sources of English law? What do you mean by tort? Explain tort of negligence. তাহলে আমাদের যে প্রিভিয়াস কোশ্চেন থেকে আমরা দেখলাম যে আসলে এই চ্যাপ্টার থেকে প্রথম কিছু আসে না,
এই কয়েকটা কোশ্চেন থেকে ঘুরে ফিরে একটা করে কোশ্চেন আসে। গত বছরের কোশ্চেনটা এখানে নাই, গত বছর নাকি আসছিল মনে হয় যেরকম ইন্টারন্যাশনাল সিস্টেম নাকি আসছে কি ছিলাম, তারা কিন্তু আমি আমার কাছে তো এই ছিল মোটামুটি অবস্থা। আপনাদের কোশ্চেন বা আপনাদের জানার থাকলে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। লাস্ট স্লাইডের আগের স্লাইডটা একটু দেখাবেন, কোশ্চেনের আগে স্লাইডটা আর প্রিভিয়াস কোশ্চেনের লাস্ট স্লাইডটা। জি জি স্যার, আপনি যে সুন্দরভাবে পড়ান স্যার, আপনি যে সুন্দরভাবে পড়ান, যখন ক্লাস নেন তখন মনে হয় সব সহজ, সব পারবো, কিন্তু পরে যখন নিজে নিজে ট্রাই করি তখন দেখি যে খালি আটকে যায় স্যার। স্যার লয়ার ইকুইটি, হ্যাঁ ওইটা বুঝি না আমি। ওটা ইকুইটি আর লয়ের কমন ল এন্ড ইকুইটি আমরা বলছি না, আমরা তো এটা কমন ল কি ইকুইটি কি দুইটা সোর্স অফ ইংলিশ ল, দুইটা যে পার্ট প্যারা আছে, এই দুইটা প্যারা যদি আপনি আলাদা আলাদা লিখে দেন তাহলে হবে। ইকুইটিটা কি করছে, কমন লতে যে আপনার যে আপনার যেটা আপনার সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো গ্যাপ ফিল আপ করলো কিসের মাধ্যমে, কোড অফ চেঞ্জারি, ঠিক আছে। তাহলে সেটার ক্ষেত্রে কি, সেখানে আমার দুটো কথা লেখা আছে, কি কি করলো এখানে আপনার ইনজেকশন এবং হচ্ছে আপনার স্পেসিফিক পারফরমেন্স অর্ডারের ক্ষেত্রে আপনার ইকুইটিটা আলোচনা করলো। আর ল কমন ল কি, কমন ল হচ্ছে আপনার ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রিসিডেন্ট, এর মাধ্যমে যখন হয় হায়ার কোর্টের এটা আপনার লোয়ার কোর্টের বাইন্ডিং থাকে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য কমন ল এন্ড ইকুইটি। ক্লিয়ার স্যার? আরেকবার একটু স্যার একটু কষ্ট করে স্যার, ইকুইটি বলতে তো নরমালি আমরা ওই যে শেয়ারের যে না 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 এখানে না এটা ওইটা না, এখানে হচ্ছে সোর্স অফ ইংলিশ ল, ইংলিশ ল এর পাঁচটা সোর্সের একটা সোর্স। হ্যাঁ তাহলে একটু ভাই একটু স্যার আর একটু প্রতি 4 মিনিট 3 মিনিট। আচ্ছা এখানে স্যার একটা কোশ্চেন, এই যে এখানে ইকুইটি বলতে স্যার ইকুইটির 12টা ম্যাক্সিম আছে, 12 ম্যাক্সিমস অফ 12 ম্যাক্সিম। হ্যাঁ এটা আমরা গত যেমন স্যার এর মধ্যে যেমন একটা আছে ইকুয়ালিটি ইজ ইকুইটি, একটা 12টার একটা ম্যাক্সিম হচ্ছে ইকুয়ালিটি ইজ ইকুইটি, আর একটা হচ্ছে ইকুইটি লুকস টু দ্য ইন্টেন্ট রাদার দ্যান টু দ্য ফর্ম। এরকম মোট 12টা ম্যাক্সিম আছে, 12টা ম্যাক্সিমের উপরে ইকুইটি কোড কাজ করতো। ঠিক আছে, আমরা তো আসলে ডিটেইলস জানি না, ওই ডিটেইলস আমাদের দরকার নাই। আমরা যেটা বলবো যে যেভাবে আছে আমার যে শীটে আছে এই দুটো পয়েন্ট ভালো করে লিখে দিবেন, তাইলে পার্থক্য হয়ে যাবে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে স্যার আমরা অন্যান্য পাঠ্যক্রমের ক্ষেত্রে যেমন প্রিন্সিপাল ল, রুলস বেস, যেটা এই ক্ষেত্রেও কি আমরা এটা কি বলে এরকম থিওরিটিক্যালি দুইটা পার্থক্য আলাদা আলাদা লিখে দেব টপিক অনুযায়ী, নাকি ওই যে সিভিল লর পার্থক্য যেরকম সিভিল ল ক্রাইম লর পার্থক্য যেরকম ওইভাবে ছক করে লিখতে হবে? আমি একটু বলি, আপনার যখন যেগুলো পার্থক্য যখন লিখবেন, আপনাদের শুধুমাত্র আপনার ওই যে টেবিল করে লিখতে হবে এরকম না। টেবিল করে শুধুমাত্র তখনই লিখবেন যখন এটা টু দ্য পয়েন্ট, এটা হলে এটা হলে ওইটা, এইভাবে টু দ্য পয়েন্ট যখন পাবেন তখন আপনি টেবিলে দিবেন। আর যখন আপনি দেখবেন যে এটা আসলে টু দ্য পয়েন্ট না, এটা একটা ডেসক্রিপটিভ নেগেটিভ টাইপের যখন দিবেন, তখন দুইটাই এটা উপরে লিখে নিচে আরেকটা পয়েন্ট, দুইটা পয়েন্ট দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে, আপনার নেগেটিভ এবং আপনার টেবিল আলাদা সিস্টেম, আপনার কোন টাইপের ডিফারেন্স আছে সেটা দিবেন। এই ক্ষেত্রে এটা যেটা দিবেন আপনি মেইনলি আপনি ওইটা দিয়ে দেন, আর দুইটা যেটা ডেফিনিশন ছিল সেই ডেফিনিশন গুলো দিয়ে দেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। Characteristics of legal system found in other countries. একটু সংক্ষেপে স্যার, আপনার ডকুমেন্ট গুলো কিভাবে পাবো? এক্সকিউজ মি স্যার। ডকুমেন্ট আপনি যোগাযোগ করবেন, গ্রুপের সাথে যোগাযোগ করেন, এবং আপনাকে মেইলও করা হয়েছে আইসিএমই ইনস্টিটিউট থেকে। আমার মেইলে তো আসেনি, সেই কারণে বলতেছি স্যার। তাহলে যোগাযোগ করেন এবং আপনার গ্রুপের সাথে কথা বলে নিন, আপনি अवेलेबल, আপনি পাবেন। Characteristics of legal system found in other countries, অর্থাৎ অন্যান্য দেশে যে লিগ্যাল সিস্টেম গুলো থাকে সেই ব্যাপারে কিছু আপনি লিখবেন আর কি, ব্যাখ্যা করা মানে কিছু লিখবেন, সব তো পারবেন না। যেমন হচ্ছে ইংল্যান্ডের লিগ্যাল সিস্টেম আপনি আলোচনা করলেন, আপনি একটু আগে আমি বললাম যে আপনার ইউএসএ লিগ্যাল সিস্টেম কি, হ্যাঁ, তারপরে আপনি যদি চাইনা এরকম করে কয়েকটা কান্ট্রি আপনি কিছু লিখতে পারেন, লেখেন। স্যার এই কোশ্চেনটাই তো ওইটা যেটা আমাদের সীমা বুক থেকে দেখতে বললেন, তাই না? বেশ কয়েকটা কোশ্চেন আছে এটার, আমরা কোনটা পড়বো? ইংলিশ ল আর
ইসলামিক, এই দুটা তো কমন, আরো কোনটা কোনটা পড়তে পারি ইম্পর্টেন্ট? যা যা আমার শীটে আছে সবগুলাই আপনি এলাবোরেট দেখবেন। হ্যাঁ, এবং শুধুমাত্র আমি দুইটা পয়েন্ট যে পড়াই নাই আমার শীটে নাই, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম, যেটা এই যে লিগ্যাল সিস্টেম ফাউন্ড ইন আদার কান্ট্রি, ওইটা আপনি পুরো বই থেকে দেখবেন। এই এটা মনে হয় সব আপনার একটা হচ্ছে আপনি কোনটাকে মনে হচ্ছে বেশি বেশি দিতে পারেন। এটার উত্তর মনে হচ্ছে সীমার বইতে আছে সম্ভবত। হ্যাঁ, এবং সীমার বইয়ে কিন্তু এগুলো উত্তর দেওয়া থাকে। আপনি দেখবেন সীমার বইতে কোশ্চেনের সিস্টেম আছে, আপনি এক জায়গায় কোশ্চেন আছে আরেক জায়গায় উত্তর দেওয়া আছে। সীমার বই প্রথম থেকে সম্ভবত সময় দিয়ে দেন, আপনি এখানে পাবেন, অনেক কিছু পাবেন। যদিও আমার যে সাবজেক্টটা ওটা সীমার বই খুব কভার দেয় না। হ্যাঁ, কারণ হলো আমরা বাংলাদেশের সব আইন আমরা পড়ি, এই জন্য সীমার বইয়ের সাথে এটা মিলে না, কিছু কিছু দুই একটা চ্যাপ্টার পাবেন না। আর বাংলাদেশের যদি বলে, আমরা তো শরিয়া ল আর ইংলিশ যেটা, এই দুটা ফলো করি, দুইটারই কি দুইটাই কি আমাদের মিক্সড করে লিখতে হবে? না না না, আলাদা। বাংলাদেশের ক্ষেত্রে তো আপনার ইংলিশ সিস্টেমই আছে, শরিয়া লয়ের খুব বেশি ইমপ্লিকেশন নাই। এখন কি আমরা দুইটাই দিব? ইংলিশ লটাই লিখবেন, বাংলা ইসলামিক শরিয়া ল তো আপনার বাংলাদেশে ইয়ে নাই, ইমপ্লিমেন্টেশন নাই। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলেন। আমার মানে একটা কোশ্চেন আর কি, একটু যদি এই চ্যাপ্টারে না আগের চ্যাপ্টারে একটা কোশ্চেন যদি করবো স্যার। আগের চ্যাপ্টারে আজকে সময় পাবেন না, তাহলে নেক্সট ক্লাসে স্যার এই কোশ্চেনটা আমি বললাম আমরা স্যার, মানে প্রিভিয়াস একটা চ্যাপ্টারের আর কি, জিনিসটা বুঝতেছি না, এই জন্য আর কি বললাম। হ্যাঁ বলেন। ঠিক আছে স্যার, আমি নেক্সট ক্লাসে বলবো। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমরা যখন স্যার আইনের ধারাগুলো লিখি, ধারা মনে করেন 1, এরপরে কর পরে আবার 1 এর 2, ওই পুঙ্খানুপুঙ্খ রূপে ওই হুবহু লিখতে হবে নাকি স্যার 1 2 3 4 5 6 দিয়ে মনে করেন ধারা নাম্বার আপনি দেওয়ারই দরকার নেই, আপনি যখন কনফিউশন থাকবেন ধারা নাম্বারই দিবেন না। জি, আমি ওইটাই বলতেছি। জি স্যার, ওইভাবে লিখলে তো হবে। জি হ্যাঁ হবে, হওয়ার তো শেষ নাই। থিওরিটিক্যাল সাবজেক্ট আপনি লিখলেই হয়। হ্যাঁ, আর ভালো লিখতে হবে, যিনি ধারা সহজ। আপনি তো স্যার পড়াচ্ছেন, আমরা তো সব স্যার সব পড়ে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা ক্লাসের পরে কি স্যার আমাদেরকে একটু সাজেশন আকারে বলতে পারবেন একটু শর্টলি যে এইগুলো পড়তেই হবে, এরকম কিছু দিলে আমি যতটুকু শর্ট পারছি আমি শর্ট করেই আমি আসলে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, যতটুকু সম্ভব শর্ট করে আসলে আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। আপনার স্যার সিলেবাসটা তো স্যার সিভিল ল আর ক্রিমিনাল ল সাগরের মতো স্যার বিষয়। হ্যাঁ, এটা সাগরের মতো, এটা 200-300 নাম্বারের সিলেবাস, এটা কিছু করার নাই। স্যার আমার লাস্ট একটা কোশ্চেন, সিভিল ল আর ক্রিমিনাল ল, সিভিল ল কি সর্বসাধারণের জন্য, আর ক্রিমিনাল ল এর মধ্যে পার্থক্য কি? ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করে শুধু তাদের ক্ষেত্রে এটা মেইন পার্থক্যটা? ক্রিমিনাল হচ্ছে ব্রড সেন্সে, ক্রিমিনাল হচ্ছে ব্রড সেন্সে অ্যাক্টিভিটি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্রের সাথে ক্রাইম হতে পারে। আর হচ্ছে সিভিল লটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি কন্ট্রাক্ট টু কন্ট্রাক্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যিনি আপনার হচ্ছে এটার জন্য ক্ষতি হয়েছে তাদের সে উনি করবে। ঠিক আছে, এই হলো সিভিল ল আর ক্রিমিনাল ল পার্থক্য। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাদে অন্যান্য যেসব কাজকর্ম, ওগুলো যেসব অ্যাক্টিভিটিস, সেই ক্ষেত্রে সিভিল ল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাদ দিয়ে বাকিটা হচ্ছে ক্রিমিনাল ল, সিভিল ল। আর পরীক্ষায় লেখার প্যাটার্নটা কিভাবে হওয়া উচিত যদি একটু আমাদেরকে বলতেন স্যার। এগুলা আগে আমরা এই ক্লাসে কথা বলছি, বিভিন্ন সময় আজকে এখন এই শেষ সময়ে আর বলা যাবে না। হ্যাঁ, পরে এক সময় আবার যদি হয় তাহলে বলবো। আমি প্রথমে যারা ট্রাফিক রুল ব্রেক করেছে এটা কি সিভিল ল এর মধ্যে পড়ে না? আগামী ক্লাসের জন্য কি দেখবো স্যার, কোন চ্যাপ্টার? আগামী চ্যাপ্টার ক্লাসে আমরা লেভেল ল পড়বো, লেভেল ল অফ এমপ্লয়মেন্ট। আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ল অফ এমপ্লয়মেন্ট। জি স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। ল অফ এমপ্লয়মেন্ট শীটটা তো আমাদের দেওয়া হয়নি এখনো, তাই না? দিবে নেক্সট ক্লাসে দিবে, নেক্সট ক্লাসে মেইলে দিবে। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।